আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সব বিষয় নিয়ে একটু কথা বলবো। তো আসসালামু আলাইকুম ফরিদ ভাই, আপনাকে অভিনন্দন সময় বের করে আমাদের চ্যানেলে আসার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। জি, ওয়ালাইকুম সালাম। সবাইকে শুভেচ্ছা। জি, ফরিদ ভাই, প্রথম আলোর একটা নিউজ জি। লেখছে যে ফেক নিউজ নাকি, এটা তো ওখানে লেখা হয়েছে যে রাষ্ট্রপতি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হইয়া পদত্যাগ করছে। এখন আমি চিন্তা করলাম, রাষ্ট্রপতি ব্রেস্ট ক্যান্সার তো মহিলাদের হয়, পুরুষের তো হুম। হয় না। তো এইটা যারা বানাইয়া দিছে তারা যেমন শয়তান, এখন এই বেটা কি বেকুব নাকি যে সে কইলো যে না এটা ফেক, আমরা দেই নাই? কথাটা কেমন দাঁড়াইলো এটা কোনে? জি, ধন্যবাদ আপনাকে আবারও। আপনার দর্শক, আপনার চ্যানেলের যত দর্শক রয়েছে তাদেরকে শুভেচ্ছা। আসলে আমাদের বাংলাদেশে প্রতি মুহূর্তে আপনি যেটা বললেন না যে কোনটা রেখে কোনটা বলবেন, মানে শ্যাম রাখি না কুল রাখি। মানে এত সমস্যা, এত বিষয় সামনে আসে যে আপনি প্রতি ঘন্টায়, ঘন্টায় না, মিনিটে, মিনিটে চাইলে আপনি বদলে ফেলতে পারেন। আপনি শিরোনাম দিবেন একটা, দিতেই শুরু হয়ে যাবে আরেক আলোচনা। এই যে আমরা কথা বলতেছি, এর মধ্যে হয়তো কিছু ঘটে যাচ্ছে যা আমরা এখনো, যেহেতু আমরা এখন নিউজে নাই, আমরা লাইভে আছি। তো আপনি দেখলেন যে এরা রাষ্ট্রপতিকে নিয়ে কত কিছু বলতেছে। এরা একবার বলে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, আরেকবার বলে গুজব। তবে সর্বশেষ খবর যতটুকু জানি তিনি পদত্যাগ করেছেন। তিনি স্বাক্ষর করেছেন। তো এই রাষ্ট্রপতি পদত্যাগ করলেই কি না করলেই কি? তাকে ফ্রান্সে যাইতে দেন ইউনূসের মতো। তারে আমেরিকা যাইতে দেন। তারপরে তাকে বিবেচনা। কারণ একটা মানুষ যখন জিম্মি থাকে, তার ভালো বিষয়েও আমি কথা বলি না, মন্দ বিষয়েও বলি না। কারণ তার ওই বক্তব্য সে স্থির আছে কিনা সেটা তো আমরা জানি না। কারণ একটা মানুষ টোটালি জিম্মি। সে ছিল আওয়ামী লীগের মনোনীত প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। তাকে এরা রেখে দিয়েছে। সারা জীবন বলে আসলেন জয় বাংলা। তারপর তিনি নিজে মুক্তিযোদ্ধা, ছাত্র জীবনে করছেন ছাত্রলীগ। সেই লোকটা যখন বলে জিয়া আমার নেতা, তারপর আওয়ামী লীগ হ্যান, আওয়ামী লীগ ত্যান। তো আমি ধরে নিলাম অনেকে আবার বলছে উনি তো বেঈমান। হতে পারে। আবার উল্টাও তো হতে পারে যে তিনি জিম্মি। কারণ আমার পিছনে যদি, ঘাড়ের উপরে যদি কেউ দাও রাখে, তো আমার কি করার থাকবে? আমি যত বড় বীর হই না কেন? তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তাকে একটু সুযোগ দিলে, দেওয়ার পরে, সরে যাওয়ার সুযোগ দেওয়ার পরে, উনি যদি এই বক্তব্যে স্থির থাকেন, যা তিনি এখন বলছেন এই ১৮ মাসে, ২২ মাসে, ইউনূসের ১৮ মাস আর ভাবির পোলাদের ১৮ মাস ইউনূস সহ, আর বিএনপি জামাতের হলো ৪ মাস। এই ২২ মাস। এখন উনাকে একটু ২২ দিন একটু হায়দার ভাইয়ের বাসায় থাকতে দেন, আমার বাসায় থাকতে দেন। তারপরে উনি যদি ওই কথাই থাকেন, তখন আমি তাকে বেঈমান বলি না সেইমান বলি, কি বলি না না বলি, সেটা তখন তব দেখা জায়গা। তখন আমরা বলতে পারবো। কারণ এর আগে তো আমি বলতে পারতেছি না। উনি যদি এখন বের হয়ে বলেন যে, "ভাই, আমার জায়গায় তুমি হইলে কি করতা? আমারও তো ঘাড়ে বন্দুক রাখছিল।" তাহলে আগে এর আমি গালিটা, যেমন ওয়াকার সম্পর্কে বলা যাইতে পারে যে, "সে বাটপার, সে বেঈমান।" কেন? কারণ সে এখনো পাওয়ারে আছে এবং বিদেশে গেছে, আসছে। এমন তো না যে সে বিদেশে গিয়ে, সে সমস্যায় বিদেশে গেছে চলে যাইত। বা তিনি নিজেই তো সেনাপ্রধান, তার ভয় কিসের? তিনি নিজেই তো তক্তা উল্টাই দিতে পারেন। সুতরাং ওয়াকার সাহেবের ব্যাপারে কোনো আপত্তি নাই যে আপনি তার মানে বেঈমান তিনি সবার পাছার নিচে বন্দুক ধরতে পারেন, তারটা ধরতে পারবেন তার না নিশ্চিত, কেউ। কারণ বন্দুক তো একমাত্র তার কাছেই। তার পশ্চাৎ দেশে হোক আর ঘাড়ে হোক, বন্দুক তো তার কাছে। বন্দুক তো তারেক রহমানের কাছে নাই। বন্দুক তো জামাতার আমিরের, বন্দুক তো চুপ্পু সাহেবের কাছে নাই। বন্দুক তার কাছে। বন্দুক কিন্তু শুধু যে চুপ্পু সাহেবের কাঁধে তা কিন্তু না। তারেক রহমানের কাঁধেও কিন্তু বন্দুক আছে। জামাতের কাঁধেও কিন্তু বন্দুক আছে। যতই কথাই বলেন। কারণ এই সরকার আসলে আদতে কে টিকিয়ে রেখেছে? যেমন এইখানে কে অনুষ্ঠানটা চালাইতেছে? আপনি। এখন একটা স্ক্রিন আপনি হাইড করে দেন। কিন্তু অনুষ্ঠান তো আপনিই চালাবেন। আপনাকে দেখা যাবে না। তে কাগজপত্রে ওয়াকার নাই। কিন্তু বাস্তবে তো সব জায়গায় ওয়াকার। তা না হইলে আমার ভাবির পোলা জামালপুর থেকেও ঘুরে যায়। আমার ভাবির পোলারা গতকাল জামালপুর গিয়েছিল। গিয়ে সেখানে বলেছে, "মির্জা আজমের হাতে আর জামালপুর দেওয়া যাবে না।" আমার ভাবির পোলা বুঝতেই পারে নাই যে মির্জা আজম এখন বাংলাদেশের, জামালপুরে না। আমি শেখ ফরিদি, এই নরাধমি এখন জামালপুরের লোক হয়ে এখন বাংলাদেশ চিনে। বাংলাদেশে শেখ ফরিদ হয়ে গেছি। না, আর না, মির্জা এটা আজম এত বড় নেতা। ফরিদ ভাই মির্জা একটু বুঝার ব্যাপার আছে। ওরা বলছে যে মির্জা আজমের হাতে আর জামালপুর দেওয়া যাবে না। ভাই, জামালপুর কি রসগোল্লা বা এমন কিছু যে হাতে দিতে পারবেন ছোট জিনিস নাকি? এটা তো বিশাল। রাইট। ঠিক। এটা তো বুঝি নাই। আমার মনে হয় ওরা মনে করছে জামালপুরটা চমচম, যার খাইতে দিব না। বা রসগোল্লা বা নই বা মুয়া বা শনপাপড়ির দলা, এটা মনে করছে। কিন্তু ওরা জানে না মির্জা আজম পুরো বাংলাদেশের। এই শেখ ফরিদই এখন জামালপুরের মধ্যে সীমাবদ্ধ নাই। আর মির্জা আজমের নাম, আসলে মির্জা আজমের নাম বলে আমার জামালপুরে গিয়ে আমার ভাবির পোলারা নিজেদের নামটা একটু প্রচার করলো। নয়তো ওরা চিন্তা করে, এই যে আমি কথা বলতাম, ও যদি মির্জা আজম ভাইয়ের নামটা না নিত,
তাহলে আমি ভাবির পোলাদের ঘটনা এখানে বলতাম, ওই জামালপুর ওর মতো কেসকি বান্দির পোলা গেলেই কি আসলেই কি না গেলেই কি, ওরকম বহু কেসকি বান্দির পোলা আসে যায় যায় আসে, এটা কোনো ব্যাপার না। মানে আমি হাসি হাসি আসলো আমার, যে কালকে যখন সেনাবাহিনী চলে যাবে আমার ভাবির পোলাদের খুঁজে পাওয়া যাবে, মির্জা আজমের মতো বাঘের যদি খুঁজে না পাওয়া যায়, শামীম ওসমানের মতো বাঘ সিংহ যদি খুঁজে না পাওয়া যায়, মির্জা আজমের মতো বাঘ সিংহ যদি বাংলাদেশে থাকতে না পারে, তুমি ভাবির পোলা, কেসকি বান্দির পোলা, পেট পোলা কি যেন নাম, নাহিদ ইসলাম আর সার্জিস মলম, এরা তোমরা বাবা কই থাকবা, আমি তো এই চিন্তাই করে সারতে পারতেছি না। বরং আমার না এদের জন্য করুণা প্রকাশ করতে ইচ্ছা হয়, যে এরা চলে গেলে আপনি বিশ্বাস করেন আমি এখন আওয়ামী লীগের লোকজন ভাবি না, আমি ভাবি যারা 32 নম্বর ভেঙেছে আর এই যে আমার ভাবির পোলারা, এদের কি পরিণতি হবে, এটা যখন আমি দিব্য চোখে দেখি আমার গা শিউরে ওঠে, এদের কি পরিণতি হবে। আওয়ামী লীগের যাওয়ার জায়গা আছে, এতে তো তাও নাই, কই যাবে এরা, পাকিস্তান যাবে না, আফগানিস্তান যাবে না, আমেরিকা ভিসা পাবে না, কারণ চাপা যতই মারুক আমেরিকাদের নিবে না, কারণ আমেরিকা বরাবরই যে কুলা দিয়ে নৌকা পার হইলে মাঝি শালা হয়ে যায় তাদের কাছে। আপনারা দেখেন আমেরিকার বন্ধু সাদ্দামের কি পরিণতি, আমেরিকার বন্ধু ওসামা বিন লাদেনের কি পরিণতি, তারপরেও এরা শিখে না। আজ পর্যন্ত যারা আমেরিকার বন্ধু হয়েছে তাদের বরং আমেরিকার যে প্রতিপক্ষ তারাই বরং কোনো না কোনোভাবে টিকে থাকতে পারে। যেমন এই ব্যাপারে কিসিঞ্জার সাহেব বলেছিলেন যে আমেরিকার শত্রু তো বিপদে পড়বেই, কিন্তু আমেরিকার যে বন্ধু সে বিপদে পড়বেই, ওরা বলছে বিপদে পড়বে, আর যে আমেরিকার বন্ধু সে বিপদে পড়বে, এটা আমার কথা না, কিসিঞ্জারের কথা, সেই এত বড় পররাষ্ট্রমন্ত্রী তার কথা। তো শুরু হয়ে যাবে। শোনেন, এই বাংলাদেশ 5ই আগস্টের পরে এই বাংলাদেশ, পাকিস্তানে কি হচ্ছে, মসজিদে নিজেরাই মরে, নিজেরাই নিজেদের গুলি করে মেরে ফেলে, এক রাজ্যের লোক আরেক রাজ্যের লোকের মেরে ফেলে, মুসলমানের মারে। আফগানিস্তানে এই পাকিস্তান হামলা করে, পাকিস্তান হামলা করে, এগুলো তাদের কন্টিনিউ চলতে থাকবে। তো বাংলাদেশটা তো তাদের হাতে চলে গেছে। আজকে রবিনা হোসেন ভাই একটা পোস্ট দিয়েছে যে 2000 কিসের বিপ্লব, 2024-এর 5ই আগস্টের পরে এই দেশটা চলে গেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে আর চলে গেছে বিহারির বাচ্চাদের হাতে। এটা তিনি পোস্ট দিয়েছেন আজকে, রবিন হাসান প্রকাশক, তিনি এটা লিখেছেন। তো কথা তো সত্য। তো এদের কাজটা কি, পাকিস্তানের সাথে যখন আপনি বন্ধুত্ব করবেন, আপনার যদি গাঁজাখোর বন্ধু থাকে, ইয়াবাখোর বন্ধু থাকে, সন্ত্রাসী বন্ধু থাকে, কাজ তো তাই করতে হবে, কিছু না কিছু তো আসবে, তাই না? তো আপনি দেখেন 25 কেজি না 25,000 কেজি মানে 25 টন পপি বীজ আপনি যদি আনতে পারেন বিমানে, তাহলে অন্যান্য জিনিস কি কি চলে আসছে। তারপর এখানে বসে ট্রেনিং দিচ্ছে, প্রায় 9টা নাকি 13টা জঙ্গি আস্তানা করে বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এগুলো ভারত সরকার ইউনূস সরকারকে জানিয়েছিল। তো এগুলো তো আপনি দেখেন মাদ্রাসায় উড়ে যায়, 2 দিন পর শুনি অমুক মাদ্রাসা বম দিয়ে উড়ে গেছে, কয়েক বিদ্যুৎ বিভ্রাট। আমরা জানি যে বিদ্যুৎ বিভ্রাট হলে কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে জানি টেলিভিশন বন্ধ হয়, মানে সবকিছু বন্ধ হয়। আর এদের এনে দেখি বিদ্যুৎ বিভ্রাটে বাস্ট হয়, উড়ে যায়। মানে এখন তো মাদ্রাসাগুলো ট্রেনিং সেন্টার, মাদ্রাসার 2টা কাজে ব্যবহার হয় এখন, একটা হলো মৌলবীদের টাকা কামানোর জায়গা, বলৎকার সেন্টার, আর একটা হলো জঙ্গিবাদের ট্রেনিং। এছাড়া তো মাদ্রাসা কাজ নাই, মাদ্রাসা এখন আর না ইসলাম শিক্ষা দেয় না বিদ্যা শিক্ষা দেয়, 3টা কাজ। আবারও বলি, মাদ্রাসার কাজ 3টা। প্রথম হলো তাদের ব্যবসা অর্থনীতি, যারা এটা আয়োজন করে, দ্বিতীয় হলো বলৎকার করে, তৃতীয় হলো সন্ত্রাসী জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। এছাড়া তো মাদ্রাসা কোনো কাজ নাই। আগে কিছু কাজ ছিল, এখন কোনো কাজ, আগে অন্তত মৌলবী বাড়াইতো, এখন তার মৌলবী বাড়ায় না। হয় এটা বাড়াবে মুক্তিযুদ্ধ বিরোধী একটা জঙ্গি, না ডাইরেক্ট জঙ্গি, এর মাঝখানে তো মাদ্রাসা থেকে জায়গা নেই, যে যতই গল্প করেন না কেন। আর আমাদের বাংলাদেশের ধনী মানুষগুলো আর আমাদের বাংলাদেশের নেতা যারা, তারা সবাই মাদ্রাসা বানায়, কিন্তু নিজেরা কোনোদিন নিজের সন্তান। আচ্ছা, আমাকে একটা ধনী লোক বলেন, আপনার জানা মতে একজন ধনী লোকের কথা বলেন যিনি মাদ্রাসা তার সন্তানের জীবনে মাদ্রাসায় পড়াইছে? পড়ায় নাই, না পড়াইতে দিবে। এই যে এত পাকিস্তান প্রেম, জীবনে এরা পাকিস্তান যায়, এখন তো পাকিস্তানের ভিসা ফ্রি, যায় না কেন? আফগানিস্তান তো ভিসা লাগে না, যায় না কেন? যাবে কোথায়? ওই যে আপনার ফ্রান্স। আপনি দেখেন, এই যে ইউনূস সাহেব, সে ফ্রান্সে গিয়ে থাকে, সে চিটাগাং গিয়ে থাকে না, তার মাতৃভূমিতে সে থাকে না, ফ্রান্সে থাকে কেন? এই যে প্যানিক ভট্ট, আপনার প্রতিবেশী, সেও ফ্রান্সে থাকে কেন? সে এখন বাংলাদেশের হলো গাউস কুতুব হয়ে গেছে। তার নাম শুনলে এখন, তার নামে পানি পড়া খায় এখন জামাতি জঙ্গিদের অসুখ ভালো হয়, জ্বর ভালো হয়, সর্দি ভালো হয়, ঠিক আছে, তাদের পাইলস ভালো হয়। তো সেই পীর বাংলাদেশে আসে না কেন? এত ভালো দেশটা, মানে এই বাংলাদেশ যে এখন ভালো না, এই যে আপনার শিরোনাম কে দিয়েছেন ওটা আলাদা কথা। আপনি ঠিকই বলেছেন শুরুতে, যে কোনটা রেখে কোনটা আলাপ করি, শ্যাম রাখি না কোন রাখি। এই বাংলাদেশ এত ভালো, এই বাংলাদেশে এখন আসমান থেকে মান্না সালোয়া পড়ে আর জমিন থেকে সোনা দানা বাড়ায়, নদীগুলো হয়ে গেছে মধুর নদী, খালগুলো হয়ে গেছে দুধের, আর সাগর হয়ে গেছে মদের সমুদ্র। তারপরেও
আমার ভাবির পোলাদের যে পিরানে পীর দস্তগীর ফ্রান্স থেকে আসে না, এই পিনাকি ভট্ট আসে না, তারপরে সে সাংঘাতিক ইলিয়াচ্ছা ওইখানে উবার চালাই খায়, গাড়ি চালাই খায়, বাংলাদেশে ফিরে না, অথবা বাংলাদেশটাই দুইজনের দখলে, তারপরেও তারা আসে না। তার মানে কি বাংলাদেশে কেউ যদি চেয়ারম্যান মেম্বার হয়, পোলারে নিয়ে কিন্তু ইউনিয়ন পরিষদে যায়, এই দেখ তোর পাপ এটা হয়েছে, বা তাদের আত্মীয় স্বজন ইউনিয়ন পরিষদে যায় দেখতে। আর এত বড় ক্ষমতাধর এমপি মন্ত্রী তাদের কথা উঠে বসে লেফট করে। কিন্তু ভাবির পোলাদের যে মামু ইলিয়া সাংঘাতিক ইলিয়াস, আর ভাবির পোলাদের যে খালু হিন্দু খালু হেদু খালু পিনাকি ভট্ট দেশে আসে না। কেন আসে না? আমরা তো ঘোষণা দিয়েছি আমরা যাবো ডিসেম্বরে। আমরা নাকি এত খারাপ? আমাদের পক্ষে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে ডিসেম্বরে আমি আসতেছি। তিনি আসতেছেন মানে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে সব মানুষ যাচ্ছে। তিনি ঘোষণা দিয়েছেন, তার নামে তার ফাঁসির অর্ডার হয়ে আছে, তার সঙ্গীদের ফাঁসির অর্ডার হয়েছে। আমাদের গেলেই নাকি ধরবে, কাটবে, মারবে, খাবে, গিলা পানি দিয়ে খাইয়ে ফেলবে। তারপর আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে সাথে নিয়ে তিনি যাবেন বাংলাদেশে। কিন্তু প্যানিক ভট্ট কেন ঘোষণা দেয় না আসতাছি? সাংঘাতিক ইলিয়াস কেন ঘোষণা দেয় না আসতাছি? তালমে কুস্থ কালা হায়। আবার এদিক দিয়ে ভাবির পোলাদের পাসপোর্ট রেডি, ভাবির পোলাদের জিন্দা ভাবির পোলাদের বউ চলে যেতে চাইতেছে, মুর্দা ভাবির পোলাদের বউ শুনি কেউ লন্ডনে, আমেরিকা, সুইজারল্যান্ড পালানো শুরু করে দিয়েছে। আমরা এটা শুনতেছি। তার মানে কি দেশের অবস্থা ভালো নেই? আমরা যে বলি দেশের অবস্থা এত ভালো, আমাকে কালকে একজন জিজ্ঞেস করেছে যে দেশের অবস্থা ভালো না, এক অক্ষরে এক বাক্যে জানান। আমার বলছে আপনি তো অনেক কথা বলেন, ঘন্টার পর ঘন্টা এক বাক্যে জানান তো। আমি বললাম দেশ যে ভালো না তার প্রমাণ হইলো পাকি বিজি ইলিয়াস আসে না। দেশ যে ভালো না তার প্রমাণ হইলো এই যে পিরানে পীর দস্তগীর চিঙ্কুবাম পিনাক ভট্ট আসে না। বলে আপনি তো চমৎকার একটা কথা বললেন যে তাই তো, যদি দেশের অবস্থা আসলেই ভালো থাকতো তাহলে তারা কি বসে থাকতো? কখনোই বসে থাকতো না। কারণ তাদের তো কেউ ফাঁসিও দিবে না, তাদেরকে তার জামাই আদরে রাখবে। জামাই না শুধু কি একজনের শ্বশুরের আদরে রাখবে, তাও কি জামাতি অফিসে গেলে তিনি প্রধান অতিথি হবেন, তারপরেও আসে না। কারণটা কি? কারণ তারাও জানে দেশের অবস্থা ভালো না। কারণ আপনি জানেন যে আপনার ঘরের মধ্যে আপনি সাপ, বিচ্ছু, কাকড়া, তার স্যাঙ্গা, তাই না, এগুলো রেখে গেছেন, আপনি তো জানেন। তো আপনি তো ওই ঘরে আসবেন না। মানুষের তো কইতেছেন ঘরটা খুব ভালো খুব ভালো, কিন্তু আপনি তো জানেন অনেক কি রেখেছেন। তো ওই যে একটা স্যাঙ্গা, পিঁপড়া, কাকড়া, ওই যে একটু আগে ছবি দেখালেন, এগুলো হলো সিমটম। কিছুদিন পর শুরু হবে আর উন্মাদ হয়ে যায়। এই বাংলাদেশের মানুষের না সুখে খাইতে ভূতে গেলে, এটা অনেকেরই হয় এরকম। আপনি কি একটা জিনিস চিন্তা করছেন, এই যে ডেটোনেটর দিয়া, কারণ হচ্ছে যে আপনার এই এক্সপ্লোসিভ ডিভাইস বলতে যেটা বুঝায় সেইখানে একদম ঠিকই আছে যে তার থাকতে হবে এবং কোনোটার সাথে সংযোগ থাকতে হবে, যেই জিনিসের সাথে সংযোগ থাকতে হবে ওইটা হচ্ছে ডেটোনেটর। এই জিনিস বাংলাদেশে চলে আসছে, এই জিনিস মেট্রো স্টেশনের নিচে পাওয়া যায়। এইটাকে আপনি কি বলেন? এটা বললাম তো, এটা ভয়ঙ্কর সিমটম। এটা তারা একটা এসিড টেস্ট করলো, তারা বুঝাইলো যে ভাব বুঝতেছে কয়দিন পর শুরু হবে। কিছুদিন পরে এই বাংলা ওই যে 64 জেলার 63তে ফুটেছিল না বিএনপির আমলে, হুম হুম 64 না জেলা না, 560টা মডেল মসজিদ হয়েছে না, 600 উপজেলাতে দেখবেন একবার এটা ঘটবে। এরাই ঘটাবে, এরা ঘটাবে। এমনিতেই তো আর ওই ইসরায়েলের রাষ্ট্রদূত বলে নাই যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। কারণ হামাসিরা কিন্তু খালি, এটা তো আপনি জানেন। নাই, ওই গাজা পুরা খালি, কেউ নাই। তাহলে এরা এখন কই গেছে? বাংলাদেশে আসে নাই, তার গ্যারান্টি কি? এরা যে বাংলাদেশে আসে নাই, তার মধ্যে সরকার কি বলছে? ফিলিস্তিনিদের অনলাইন ভিসা কোনো বিরক্ত করা যাবে না, বলেছে কিনা? তো জি। তারা এখন কোথায় আইতেছে কোথায় যাইতেছে আমরা কেমনে বলবো? কেমনে বুঝি? পাকিস্তানের জাহাজ বইরে বইরে আসতেছে না কিনা তার গ্যারান্টি কি? তবে এই বাংলাদেশটা আসলে অন্ধকারের মধ্যে চলে গেছে, অন্ধকারে ডুবে যাচ্ছে। এবং এটা এমন একটা অন্ধকার, যদি খুব দ্রুতই কেউ দেশের দায়িত্ব না নেয়, শেখ হাসিনা যদি ডিসেম্বরে না আসেন, তাহলে এই দেশটা পুরোপুরি অন্ধকারে চলে যাবে। এবং আমি মনে করি না যে এই দেশ সেখান থেকে আর ফিরে আসতে পারবে। জি। ভাই, একটা লোক একটা কমেন্টস করেছে, আপনি নাকি আজকে কোন এক ইউটিউব চ্যানেলে গিয়ে বলেছেন যে বিএনপির বর্তমান মন্ত্রিসভার অনেকেই নাকি শেখ হাসিনার সাথে যোগাযোগ করে। এই হ্যাঁ, ব্যাপারে কিছু বলেন, ওনার একটা অনুরোধ ওই ভাইয়ের। শুনেন তারেক রহমানের যে শেখ হাসিনার ফোন দেয় না, এই গ্যারান্টি এটা আপনি কেমনে মনে করেন? কিভাবে বুঝলেন? এগুলো যদি অনুমান, আমরা জানি না, প্রমাণ করতে পারবো না। আপনি কি করে বুঝলেন হবে না? যোগাযোগ থাকতেই পারে। কারণ এই যে রাষ্ট্রদূতরা সকাল বিকাল দৌড়াদৌড়ি করতেছে, কেন কেন আসতেছে? ইন্ডিয়া একটা বিষয় আছে, বাংলাদেশে একটা আসছে, আবার হেফাজতের অফিসে যায়, ভাবির পোলাদের অফিসে যায়। এরা যে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে না, তার গ্যারান্টি কি? মানে ভায়া হয়ে যোগাযোগ, বলি নাই যে সরাসরি ভায়া, মানে আপনার সাথে কথা বলতে আমার ফোন করলেই তো যে হায়দার সাহেবের এইটা একটু বলেন,
আবার আপনারা বললাম যে হায়দার সাহেব ওই যে পিনাকি এটা বলেছে, পিনাকি আবার বললো আপনারে যে এটা আরো বলতে হবে, এরকম কথা হইতেই পারে, ইভেন সরাসরিও হইতে পারে। অস্বাভাবিক কি? রাজনীতিতে রাজনীতিতে অনেক বিষয় থাকে যা সিক্রেট, কোনো পক্ষই বলবে না। এটাই তো রাজনীতি, বলবে না। আচ্ছা, আপনি কি করে আপনি অনুমান করলেন যে তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা নেওয়ার আগে বা ক্ষমতা নেওয়ার পরে শেখ হাসিনার ফোন দেয় নাই, কথা বলে নাই? তার গ্যারান্টি কি? সে বলতে অবশ্যই বলছে, পারছে না নির্বাচনের আগেও বলছে। যে খালাম্মা আপনি একটু আমার শান্তিতে থাকতে দেন, আমার কিছুদিন থাকে, এটা বলেন, তার গ্যারান্টি কি? ইভেন জামাত যে শেখ হাসিনার সাথে জামাতের আমির যে যোগাযোগ করার চেষ্টা করতেছে না, তার গ্যারান্টি কি? বরং বিএনপির ব্যাপারে আপনার অবিশ্বাস থাকে। আমার তো মনে হয় জামাতেরা নিয়মিত বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ রাখে, কারণ এরা তো বুঝছে না, কারণ এরা তো জানে যে এইবার আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কারণ নাকের নাট বল্টু তো থাকবে না, থাকবে, থাকতে পারে না। বরং নেতারাও যদি চায় কর্মীরা নাট বল্টু, জামাতের নাট বল্টু থাকতে দিবে না, সব নাট বল্টু খুলে নিয়ে চলে যাবে তারা। তো এগুলো বাঁচার জন্য তারা তো মাস্টার প্ল্যান করবেই, করতেই পারে, যোগাযোগ হতেই পারে। রাজনীতিতে রাজনীতি খুবই জটিল বিষয়, খুবই জটিল বিষয়। আমাদের এক পক্ষ যেমন ফোনে দিয়ে হুমকি দেয়, দুই চারজন তো মিষ্টি মিষ্টি কথাও বলে, আমরাও তো জানি। আমাদের শোনেন, ইদানিং কিন্তু আওয়ামী বিরোধী লোকগুলো আমাদের ফোন দেয়, মানে কি, মানে ভয় পাইতেছে যে যদি আইসা যায় গো। আমরা মনে মনে হাসি, আরে ভাই বিএনপির অন্তত 100 জন জেলা পর্যায়ের ছোটখাটো নেতা বলছে যে দেশ ছেড়ে কেমনে যাওয়া যায় বা একটু বুদ্ধি শুদ্ধি দেন। অন্তত 100 জনেই গত শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পর অন্তত 100 জনে জানতে চাইছে যে বাংলাদেশ কেমনে ছাড়বে। তার মানেটা কি? তার মানে কি? কারণ ওরা জানে যে আমরা তো দেশের বাইরে আছি, তাহলে আমরা তো কিছু পদ্ধতি জানি, আমাদের ফোন করে, মানে পরিচিত যারা, ঠিক আছে, এমনকি কেউ ভিন্ন পরিচয় দিয়ে কথা বলে, ওটা আমরা জানি, ওটা আমরা বুঝি, কিন্তু কিছু বলি না। আমরা এরকম দুই চারজনকে চিনি, যখন কথা বলে দুই চারজন তো পরিচিত, আমরা বুঝতে পারি কে কথা বলে, কেন বলে, কি উদ্দেশ্য বলে, যখন জানতে চাই। যেমন আমাকে একজন গতকাল পরশুদিন স্যার জিজ্ঞেস করছে, বলছে যে আপনি আমারে বলেন যে শেখ হাসিনা যে বাংলাদেশে ঢুকবে এটা কি করে সম্ভব? একজন বিএনপি পন্থী নেতা বলেছে। আমি বললাম যে 4 তারিখের মানে 4 আগস্ট, আচ্ছা 4 আগস্ট বাদ দেন, আমি বলছি যে ভাই আগস্ট মাসের 1 তারিখে কি আপনি বুঝতে পারছিলেন যে শেখ হাসিনার সরকার থাকতেছে না? কয় না, বুঝি নাই। আমি বললাম 1 তারিখের আগস্টে কি ভাবছিলেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? কয় না, ভাবি নাই। কই রকম ভাবতে পারবেন না শেখ হাসিনা কিভাবে আসবে? তিনি ঘোষণা দিয়েছেন তিনি আসবেন, তার কোনো উপায় নাই, আর ঘোষণা দেওয়ার পরে আসতে হবেই। তিনি, আমি বারবার বলেছি, সে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে এক ঢেলে তো 2 পাখি মারা শুনছেন, 3 পাখি সর্বোচ্চ। জননেত্রী শেখ হাসিনা এক ঢিলে সব পাখি মেরে দিছে। কিভাবে? প্রথমে ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করেছে, তুই বেটা কে, আমি যাইতাছি দেশে, দেখ। তারপরে বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করছে, তোমরা আমার বাড়ি দিছো, দেখুন কচুটা হয়েছে, আমি যাব। তারপরে তার কর্মীদেরকে তিনি চাঙ্গা করেছেন। তারপর তিনি সারা বিশ্বকে মেসেজ দিয়েছেন, আমি যাব। তিনি মেসেজ দিয়ে ফেলেছেন সারা পৃথিবীকে। তার মানে কি সব, আর বিনিয়োগকারীদের বলে দিয়েছেন বাংলাদেশে বহুত ঝামেলা আছে, আমি যতক্ষণ না যাবো বিনিয়োগ করো না, বিনিয়োগ হবে না দেশ। তারেক রহমান আজকে বলছে না আমার দেশে আসেন বিনিয়োগ করেন, কোন কারোর পাগল কোথায় কামড়াইছে নাকি বাংলাদেশে কেউ বিনিয়োগ করো? তারেক রহমান বিনিয়োগ করুক না দেখি, তার যে লন্ডনে টাকাটি নিয়ে গিয়ে চলতো ওই টাকাগুলো সে এখানে বাংলাদেশে বিনিয়োগ করে দেখাক একটা কিছু, কারণ সে নিজেও জানে বিনিয়োগ ফিরে আসবে না। আর ব্যবসায়ীরা তো অত পাগল নয়, ব্যবসায়ীরা বিনিয়োগ সেইখানে করে যেখান থেকে বিনিয়োগটা ফিরে আসবে। আর এই যে মার্কিন, আপনি যে শিরোনাম দিয়েছেন যে মার্কিন রাষ্ট্রদূতের দৌড়ঝাঁপ, পর্দার আড়ালে কি ঘটছে? বহু কিছু করে, পর্দার আড়ালে কেন, পর্দার সামনে আসছে, এই দেখেন হেফাজতের নেতার সাথে। না ফরিদ ভাই একটু, আমি ওই জায়গাটাই একটু, এই যে মার্কিন রাষ্ট্রদূত বা বিভিন্ন দেশের যত দুগ্ধ আছে আর কি, এদের দৌড়ঝাঁপ নিয়ে কথা বলার আগে আপনার একটু কয়েকটা মিনিট সময় নেই, বললো যে জামাত নেতা যা করেছে এগুলো ভাইরাল করা উচিত হয় নাই। ও ওনারে ঠেকাইছিল, ওনার বিষয়ে কথা বলতো, ওনাকে ডেকে কথা বলতেন। আওয়ামী লীগ ও সরকারের আমলে ভাইরাল হয়ে যেত। এখন দেখি যে বিএনপিও সেম ঘটনা করে। তার মানে কি এগুলো ভাইরাল হলে ইসলাম খতরে মে যাতা হয় ভাই? আপনার শোনেন, কি মনে হয়? প্রথমত ওই যে জামাতের সাতক্ষীরার তো সে 2 নাকি 3 দুই। না, তো 2 নম্বর মানুষই তো 2 নম্বর। শুনেন, চোরে আমগরে গ্রাম বাংলা একটা কথা আছে না, চোরের সাক্ষী কে দেয় গাইড কাটা। ওরও দেখেন এই আকাম কুকামও করে, তাই ওটা যায় জাগি করে রাখলো যে শালা ধরা পড়লে যাতে কেউ প্রকাশ না করে। ওগুলো পাঠ পারি আমরা। নজরুল এই গাজী নজরুল ইসলাম এমপি, জামাতের যে এমপি, অনুরোধ আসর এমপি, সে শুধু তো লম্পট তা তো নয়, সে তো ডাকাত ছিল। তার এলাকার সাবেক এমপি জাতীয় পার্টি, সে বলছে আজকে যত ডাকাতি করতো জামাত প্রতিবাদ করছে, এই কথার সাহস পাইছে। ওই লোক তো দেশে আছে,
ওই লোক তো জীবিত। ওই লোক টিভিতে এসে বলতেছে যে গাজী মাজারুল তো গাজী নজরুল ইসলাম তো ডাকাইতা ছিল। তো জামাতারা জানি যে লম্পট, বদমাইশ, মিথ্যুক, ধর্ম ব্যবসায়ী, এমনকি হিন্দু লোকেরও নিয়োগ দেয় আল্লাহর আইন কায়েম করার জন্য। কিন্তু ডাকাত যে নিয়োগ দেয় এই প্রথম জানলাম। এবং এই আমি প্রথমে ভাবছিলাম এই নিউজটা বোধহয় ফেক। পরে বারবার এখন সব মিডিয়াতে এসেছে। লাইভে তিনি বলেছেন যে গাজী নজরুল ইসলাম ছিল ডাকাত। তো জামাতের এই ডাকাইতের এখন এটা কি বলবে এই লোক? যে ডাকাতিটাও কি অসামাজিক, তবে অনৈতিক নয়, এটাও বলবে? মানে এদের দেখেন কত বড় বেহায়া জামাতিরা। মানে এদের লাজ লজ্জা কিচ্ছু নাই। বললাম তো এটা করে কিন্তু আরেক ধরা খাইলো। মানে এরা মনে করতেছে যে এগুলো বললে বোধহয় জামাতে, এরা তো জামাতে ইসলাম যখন খতরেমে যায়, এরা তো বলে না জামাতে ইসলাম খতরেমে, এরা তখন স্লোগান দেয় ইসলাম খতরেমে। কারণ ওই যে নজরুল জামাত বাদ ইসলাম দেয়। জামাত বাদ দেয়। কারণ আপনি যদি বলেন যে রাশেদুল ইসলাম খতরেমে, কেউ আসবে না। জনবল ইসলাম খতরেমে দেখবেন যে 500 লোক চলে আসছে। পরে যখন আপনার উদ্ধার করবো যে ইসলাম খতরেমে, কইছে আমি তো রাশেদুল ইসলাম, পরের অংশ কইছি। জামাতের ব্যবসা তো এটাই। জামাত কি করে? জামাত কখনোই আপনাকে বলবে না যে ইসলাম মানে জামাত ইসলাম খতরেমে, এটা বললে তো কেউ আসবে না। জামাত ইসলাম খতরেমে বললে বাংলাদেশের জামাত ইসলামের আসবে না, কিন্তু ইসলাম খতরেমে বলে এই দেখেন জামাতের সমালোচনা করলে যখনই আপনি জামাতের নেতা আপনি বলবে যে ইসলাম বিদ্বেষী। কিন্তু এরা বলাৎকার করবে, লুচ্চামি করবে, লাম্পট্য করবে। এরা আমাদের জামালপুরে কি করেছে জানেন? জামাতেরা 1200 কোটি টাকা মেরে দিয়েছে ডেস্টিনির হাই হাই কোম্পানির মতো কোম্পানি বানিয়ে। টু শব্দটি শুনেছেন? কোন আওয়ামী লীগের নেতা 1200 কোটি টাকা মাইরে এলাকায় থাকতে পারবে ওই দলের লোক? কোন বিএনপি লোক 1200 কোটি টাকা মাইরে? জামাতেরটা বহাল তো বেঁধে আছে, এবং আওয়ামী লীগের আমলেও মারছে তাও আবার। এই হলো জামাত। এরা পারে, এরা এরা আকাম কুকাম সব জায়েজ করে ফেলতে। সব দেখেন না, তাকে এবাজি করতে হয়। আর একটু কয়দিন পরে কি বলবো জানেন? যে এখন বলছে না সেবা করে, বলবো যে ইসলামের সেবা করতে গেছিল। বলবো ইসলামের সেবা করতে এই জামাতের 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 এমপির কোলে বসেছিল, এটা বলবে। মানে এরা এখন এই যৌন জিহাদ। জি জি জি, যে এটা যৌন জিহাদ না। এরা এরা মানে আপনাকে, মানে এরা ধর্মকে আপনি দেখেন নাই? এর আগে এদের শিবিরের নেতা যখন আকাম করে ধরা পড়লো এক বিধবার সাথে, এবং তার বাচ্চা নষ্ট করে গেল, কি বলছিল? যে আল্লাহর নবীরা এবং সাহাবিরা কারো বউ দেখলে পছন্দ হইতো, বললাম তোমার বউ আমারে দিয়ে দাও। মানে এদের আকাম ঢাকতে নবী সাহাবিদের মানুষের বউ নিয়ে টানাটানি করে, এইরকম কথা নিয়ে আসলে। এই কথা যদি আমরা বলতাম, আমাদের টিভি চ্যানেল গায়েব করে দিত। মানে টিভি চ্যানেলে যদি থাকতেন, টিভি চ্যানেল গায়েব। আর যদি রাজনীতি করতেন, কেরিয়ার শেষ। আর জিন্দা তো বাঁচতেই পারতেন না। কিন্তু তারা বলে ফেলেছে, মানে জামাতিরা প্রয়োজনে নিজেদের আকাম কুকাম জায়েজ করতে, এরা প্রয়োজনে নবী রাসূলরা তো নিয়ে আসছে, সাহাবীদের নিয়ে, এবার আল্লাহরে নামায় আনবে। কয়েকদিন পরে দেখবেন আল্লাহর নামে আনবে, আল্লাহ ওইটা করছে। কিছুদিন পরে এগুলো বলবে। এদের পক্ষে সব সম্ভব। কারণ জামাত তো আসলে ওটা ইসলাম না, ওটা হলো জামাতে ইসলাম। ইসলাম তো আলাদা জিনিস। এরা হলো জামাতে ইসলাম। তো এরা 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 এদের অপরাধ ঢাকতে, অন্যায় ঢাকতে, আকাম কুকাম ঢাকতে এরা যা ইচ্ছা তাই বলতে পারে। কারণ এদের তো উদ্দেশ্য ইসলাম রক্ষা না। এদের উদ্দেশ্য হলো ক্ষমতা দখল করা আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধ্বংস করা। তার জন্য তারা যত রকম মিথ্যা বলতে পারে। আপনি দেখেন এই যে জামাতের এমপির ছবি দেখালেন, সে আবার বলছিল মেয়েরা বোরখা না পড়লে 1 বছর জেল দিব, সেই আইন তারা করবে। এত 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 বড় ভদ্র মানুষ। শুধু তাই না, আবার আবার এদের যে রুহানি আওলাদ আছে সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ক্যান্টিনে পর্দা দিয়ে দিয়েছে। মানে ওই মানে ওটা এটা ঢাকার জন্য তারা এটা করতেছে। মানে এরা এগুলো করবে, কিন্তু জনগণ কিন্তু বুঝে ফেলেছে যে এই জামাত যে কত বড় বাটপার, এটা এরা বুঝে ফেলেছে। এরা বুঝে ফেলেছে। মানুষ এখন এদের চরিত্রটা দেখতে পারতেছে। কারণ হলো যে ওই ঘুষ ঘুষ না খাইলে, মানে দারোগা সাহেব ঘুষ খায়। তা আপনারা তাকে দারোগা বানানো লাগবো? আপনি সারাদিন বলেন দারোগা ঘুষ খায়। তাহলে আগে তো আপনার দারোগা বানায় বুঝতে হবে যে ঘুষ আপনি খান কিনা। কিন্তু এদের দারোগা না, এদের কনস্টেবল বানালে ঘুষ খাওয়া শুরু করে। দারোগা হলে তো দেশ খায় বলে। এই হলো জামাত ইসলাম। এরা ক্ষমতায় বিরোধী দলে থাইকে যে কাজ করতেছে, এরা ক্ষমতায় গেলে কি করবে? তো এখন বলছে না সেবার জন্য এসেছিল, তখন বলবে সেবা করার জন্য আসো, না হলে তুমি ইসলামের শত্রু। তখন বলবে কি? এই লোকের আজকের কথার ভিত্তিতে বা আপনার কথার ভিত্তিতে আমার দুইটা জিনিস মনে পড়ছে। এক হচ্ছে যে ওই এক ইমাম সাহেবের বউ নাকি একটা মুরগি পাইছে, কার না কার মুরগি জানে না, পাইছে, জবাই করতে গেছে। ইমাম সাহেব কয়ে আয় হায় এভাবে মুরগি জবাই করলে হারাম, এটা খাওয়া যাবে না। কয় তাহলে কি করতে? ওকে 3 বার জিগাইতে মিনিমাম, মুরগিটি কার, মুরগিটি কার, মুরগিটি কার। ইমাম সাহেব মুরগি লয়ে যায়, প্রথমে ছিলেছে মুরগিটি কার কইতেছে না, এই, এরপর একদম চুপ হয়ে কইতেছে কার, এই কার। মানে ঘটনা যে কেউ যাতে না শুনে, কয় এবার জবাই দাও হালাল। তো ওই যে জামাত মানে রাশেদুল ইসলাম, রাশেদ না, ইসলাম খতরমে, ইসলাম খতরমে। আর দ্বিতীয় কথা, সিরিয়াতে যখন যুদ্ধ হয়েছিল তখন ইংল্যান্ড থেকে গেছিল লাভ জিহাদের, মানে জিহাদিদের যৌনতাকে
ইয়ে করার জন্য মেয়েরা গেছিল, ঢুকতে দেয় না ইংল্যান্ড এখনো অনেক। জি ব্রিটিশ মেয়ে তাকে ঢুকতে দেয় নাই। তো এরাও ওই সেম ঘটনাই ঘটছে তাহলে দেখা যাচ্ছে। না না, কয়েকদিন পরে কি বলবে জানো, এখন তো বলতেছে বিরোধী দলে যখন এরা আছে তখন বলে যে এরা সেবা করতে আসছিল, এরা যখন সরকারি দলে যাবে লিখে রাখেন এরা যাদের পছন্দ হয় ওরা গনিমতের মাল ঘোষণা করে বলবে সেবার জন্য, ইসলামের সেবার জন্য তুমি জামাতের এমপির, জামাতের নেতা, শিবিরের নেতাদের কোলে বসে থাকতে হবে। তবে একজন লিখেছে, কে যেন দুষ্ট লোক লিখেছে যে যে এমনি সেবা করার জন্য, তাইলে জামাতের যারা মহিলা এমপি তাদের না জানি কত সেবা করতে হয় জামাতের নেতাদের। এটাও কিন্তু এখন চলে আসবে যে জামাতের মহিলা এমপিরা না জানি কত কত সেবা করতে হয়। আবার কোন কোন দুষ্ট লোক বলেছে যারা শিবিরের নেতা তারা নাকি আবার ওই যে সুম্মা আমিন, সুম্মা শফিক তার সেবা করে আসতে হয়। দুষ্ট লোকেরা এও বলা শুরু করেছে। এদের পক্ষে সবই সম্ভব ইসলামের নামে, কোনো কিছুই না, কোনো কিচ্ছুর দরকার নেই, শুধু বলবে যে ইসলাম। তবে একটা কাজ ভুল করে ফেলেছে, এই যে ডাকাত গাজী নজরুল ইসলাম, সে যদি শুরুতেই বলতো যে এই ঘটনা মিথ্যা, এটা ভারত করছে, বাস বাংলাদেশের মানুষ মেনে নিত। বোধহয় তখন ভুলে গেছিল। যে ভারতীয় রয়ের কাজ। হ্যাঁ, এটা বলে দিলেই আর কিছুই হইতো না। এরা কেন যে এত কষ্ট করতে গেল? তো ভাই এখন মূল প্রতিপাদ্য বিষয়টাতে আসি যে মার্কিন রাষ্ট্র, আপনার সকলেই জানেন যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আসছে। তবে এখানে আমি যদি ব্যাপারটাকে এইভাবে দেখি, সর্বপ্রথম নেত্রী শেখ হাসিনা বললো যে ডিসেম্বরের ভিতর দেশে আসছে। এর ঠিক 1 সপ্তাহ পরে আমরা খবর পাইলাম যে সার্জিও গোর বাংলাদেশে ঢুকছে। সমসাময়িক 2 দিন আগে, তার সার্জিও গোর আসার ঘোষণা দেওয়ার 2 দিন আগে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয় থেকে বলা হইলো যে আমাদের রোডস এন্ড হাইওয়ে যেটা কুমিং পর্যন্ত যাবে সেটার কাজ চলমান। ওগুলো তো বুঝতেছেন, নেত্রী আসার ঘোষণা দেওয়ার পর সার্জিও গোর আসে, তার আগে চায়না ঘোষণা দিয়ে করিডোর পায়া গেছে। এইদিকে ভাইজান গেছে গতকালকে এনসিপির কার্যালয়ে, রাষ্ট্রপতিরে ঘাড় ধরে পদত্যাগ করাই নিছে, আজকে আবার 10% শুল্ক বাড়ছে। পুরা বিষয়টাকে একটু যদি গুছাইয়া বলেন আমাদেরকে পার্ট বাই পার্ট। শোনেন, বাংলাদেশটা এখন কয়েক জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশটা এখন হয়ে গেছে গনিমতের মাল। ৭১-এ যেমন সরসিনার পীর ঘোষণা করেছিল বাংলাদেশের নারী গনিমতের মাল, ওইরকম এখন পুরো বাংলাদেশটাই হয়ে গেছে গনিমতের মাল। কখনো চায়না আসে, বায়না ধরে আমার এটা দিতে হবে, এটা দিতে হবে। চায়না যাওয়ার পরে আমেরিকা আসে, বায়না ধরে এটা দিতে হবে, ওইটা দিতে হবে। তারপরে পাকিস্তান এসে পরে, পাকিস্তান তো পুরো বাংলাদেশি ঠিকা নিয়ে নিছে। পাকিস্তান কিন্তু এখন পুরো বাংলাদেশটাকে সাবকন্ট্রাক্টে নিয়ে নিছে, বা বাংলাদেশের এই বর্তমানে মুসলেকা সরকার বাংলাদেশকে কিন্তু পাকিস্তানের কাছে সাব কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। এই সাব কন্ট্রাক্টর থেকে আবার বিনিয়োগ করে, ও তো কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টরের তো টাকা থাকে না, আপনি ভালো জানেন। তো তখন এই টাকা কে দিবে? তুরস্ক। ঠিক আছে, মানে কোথায় যে কি হচ্ছে, কেন বললাম এগুলো? এগুলো হচ্ছে বাংলাদেশে, এগুলো তো সিনে দেখেন প্রকাশ্যে চলে এসেছে। যে হেফাজতের নেতা বলল নারী নেতৃত্ব হারাম, বেগানা নারীর সামনে যাওয়া হারাম, আমেরিকা সে পছন্দ করে না, গণতন্ত্র পছন্দ করে না, খেলাফত কায়েম করে সারা পৃথিবীতে খেলাফত কায়েম করে সারা দুনিয়ার যারা অমুসলমান আছে, কাফের আছে, তাদের কাছে জিজিয়া করে নেবে। এটি তো হেফাজতে ইসলামের ওই নেতা আরে নাকি মামুনুল হকের খেলাফত মজলিস, তো এটাই খেলাফত। খেলাফত মানে কি সারা দুনিয়া মুসলমান বানাই ফেলবে, ক্ষমতা যাবে, এই তো। তো তার সাথে গিয়ে আবার কি করলো? হ্যান্ডশেক করলো। আমি প্রথমে ভেবেছিলাম এটা বানানো ছবি, পরে দেখি না সত্যি হ্যান্ডশেক করছে। তো এইবার ও হইলো খেলাফতি, মানে ইসলামী খেলাফত কায়েম করবে। কার সাথে সেকেন্ড করলো? একজন নারী, সেই নারীকে যে গণতন্ত্রে বিশ্বাস করে। বিষয়টা কি দাঁড়াইলো? এখানে একটা গেম হচ্ছে। আর আপনি যেটা বলেন যখন বলছে করিডোর দিবে, কোনোদিনই বাংলাদেশ থেকে করিডোর হবে চায় না, এটা আমেরিকা মেনে নিবে না, কোনো দিনই মেনে নিবে না। ঠিক যেমন আমেরিকা যদি ওই মানবিক করিডোরের নামে যদি আমেরিকাকে করিডোর দেয় বার্মা যেতে, সেটাও আমেরিকা মেনে নিবে, সেটা আবার চীন মেনে নিবে না। এখানে মন্ডলে মন্ডলে লেগে গেছে। তো এক ফুল দো মালি, বাংলাদেশ তো এখন হয়ে গেছে হেমা মালিনী, এক ফুল দো মালি। ফুল তো একটাই, মালি তো দুইটা। কয়দিন পরে আরো 2-4টা ছোট ছোট মালি আসবে, তাই না? মানে শুধুমাত্র এটা থাকলে তো হবে না, কেন বড় বড় মালি যদি মিস করে তাহলে ছোট ছোট মালিরা চলে আসবে। এই বাংলাদেশ এটা ঘটবে, ঘটতে থাকবে। আর এরা যে আসছে, প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে ঘেটি ধরে হোক আর পায়ে ধরে হোক আর ডর দেখায় হোক আর ভালোবাসে হোক সরাইছে। একটা নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে, নির্বাচিত হবে, হওয়ার পরে কি করবে? ওইখানে দেখবেন একটু ঝামেলা হবে, যদিও সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পার করে নিয়ে যাবে রাষ্ট্রপতি। দেখবেন সংসদে কি কি ঘটে, রাষ্ট্রপতি নির্বাচন নেই কি এরা নাটক করে দেখতে পারবেন।
যাই হোক, এরা তাদেরকে নতুন রাষ্ট্রপতি আসবে, আসার কেন আসতেছে, এই রাষ্ট্রপতি এখন চায়নার হবে, নাকি আমেরিকা বাইনা ধরবে রাষ্ট্রপতি আমার বানাও, নাকি জামাত বলবে না তুরস্ক পাকিস্তান যা বলে তাই। তো এগুলো মিউচুয়াল করার জন্য আসছেন। পাশাপাশি আবার শেখ হাসিনা আসতেছে এই ভয় দেখাবে, তোমরা ঐক্যবদ্ধ হও, ঝগড়া বিবাদ কইরো না, এগুলো বোঝানোর জন্য আসছে। এই যে রাষ্ট্রদূতগুলো আসছে বিভিন্ন ইউরোপের, আমেরিকার, ব্রিটেনের, এরা আসছে কেন জানেন? এরা আসছে তাদের যে গোলাম যাদের এখানে রেখেছে, তাদের পাপেট গুলো, এই পাপেট গুলোর মনোবল চাঙ্গা করার জন্য তারা আসছে। তোমরা বাবা ভাই বোন আমরা তো আছি, কিন্তু এই পাপেটরা জানে না যথা সময় যখন পুরো জাহাজ সমুদ্রে ডুববে তখন কে কারে বাঁচায়, তখন তো খোদ ক্যাপ্টেনই বাঁচে না, তাই না? ওই জাহাজের ক্যাপ্টেন যে চালায় সেই তো মরে আগে, সেই তো আগে ডুববে। ইউনূস সাহেবও বাংলাদেশে আছেন এই মুহূর্তে। হ্যাঁ, উনি চেষ্টা করবে, এখানে অনেকের নাম শোনা যাচ্ছে, কিঞ্চিত কিঞ্চিত নিবু নিবু করে চলতেছে, যে ডাস্টবিন শফিকও মনে মনে চাইতেছে বানানো যায়, কিন্তু ইউনূস রাষ্ট্রপতি হইলেই খেলাটা কিন্তু জমে যাবে, বুঝতে পারছেন? আরো জমে যেত। ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানায় তাহলে খেলাটা আরো বেশি জমে যাবে, এটা হওয়ার দরকার। তাহলে আরো বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অবশ্য হয়ে এখন গেছে। রাষ্ট্রপতির পদত্যাগটা কি এরা কি ভয়ে, যে শেখ হাসিনা আসবে এই ভয়েই কি পদত্যাগ করাইলো? কয়েকটা কারণ আছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার, কয়েকটা। সেটা হলো তাদের খায়েশ থাকতে পারে না, অনেকদিন তো আওয়ামী লীগের এমপি থেকে গেল, আওয়ামী লীগের মনোনীত প্রেসিডেন্ট থাকলো, এবার একটু আমাদের প্রেসিডেন্ট, এটা একটা খায়েশ থাকতে পারে। আর আপনি যেটা বললেন যে শেখ হাসিনা আসতেছে, একটু ভীতি থাকতেই পারে, কারণ শেখ হাসিনাকে প্রেসিডেন্ট রাখা মানে কি, উনি যদি এসে ঘোষণা করে আমার প্রেসিডেন্ট তো আছে, প্রধানমন্ত্রী আমি, কিঞ্চিত এই ভয়টাও কাজ করতেই পারে। অলরেডি কেউ কেউ দুষ্ট লোকেরা বলতেছে যে শেখ হাসিনাকে ভারতে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে রাখছে, তাহলে প্রেসিডেন্ট তো আছেই। দেখেন টুপ করে যদি শেখ হাসিনা ডিসেম্বর এসে বলে আমি তো প্রধানমন্ত্রী, এই যে আমার রাষ্ট্রপতি আছে, কারণ রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রী অ্যাবসেন্সে রাষ্ট্রপতি চালাইতেই পারে, এটা তো আইন আছে। দেন ভয় পেয়ে গেছে, এই জন্য ভয় পেয়ে গেছে, এই ভয়ে মনে করেন এটা একটা কারণ হইতে পারে, অস্বাভাবিক কিছু না। আরেকটা কারণ থাকতে পারে, সেটা হলো যে যে তারা আসলেই পরিবর্তন চাইতেছে। কেন চাইতেছে? কারণ যে বললাম যে তারা কতদিন আর কতদিন আর অন্যের বিয়ের মুখ দেখবো, নিজের বিয়ে রাখতে চাইতেছে, এ আশায় তারা বসে আছে। কারণ যে কোনো সময় প্রেসিডেন্ট যে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে, তাই না? তো তখন আপনি কি করবেন? কারণ প্রেসিডেন্ট যদি কোনো রকম একটা ভুল, যেমন আমার ধারণা এরপরে এরা সেনাপ্রধান পরিবর্তন করবে, তাহলে একই সেনাপ্রধান একই প্রেসিডেন্ট থাকে, যে কোনো মুহূর্তে এরা তো আবার যে কোনো মুহূর্তে, আচ্ছা কেউ যদি 20 টাকায় বেচা হয়ে থাকে, সে তো তার 40 টাকা দিলেও তো বেচা হইতে পারে, আবার যে 40 টাকাতে কিনবে সে আরেকজন এসে যদি 100 টাকাতে বেচা হয়ে যেতে পারে। এই এরপরে দেখবেন যে ওয়াকারে সরাবে, মানে সমূহ সম্ভাবনা রয়েছে, আস্তে আচ্ছা আস্তে ফরিদ সরাবে। ভাই, আপনার কি মনে হয় না যে এই রাষ্ট্রপতি জানতেন যে ওনারা পদত্যাগ করানো হবে যে কোনো সময়? এটা তিনি জানতেন। এটা জানতেন, এটা তাহলে উনি যখন লন্ডনে আসছিলেন তখনই তো বেটা বেকুব এখান থেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিতে পারতেন। উনি যদি লন্ডন থেকে না ফিরে যেতেন তাহলে বাংলাদেশের পুরো দাবার পাশার দান উল্টে যেত। তিনি এটা করেন নাই। কেন করেন নাই তা আমরা জানি না, কিন্তু তার করা উচিত ছিল। তাহলে তার উপরে যে বেঈমানির যে তকমাটা, এটা থাকতো না। সেই জন্য তো তার আওয়ামী লীগের লোকজন বেঈমান বলতেছে, কারণ তিনি তখন সরে যেতে পারতেন। তিনি তিনি আগারটাও খাবেন, গাছের গুড়ারটাও খাবেন, তা তো হবে না। লন্ডন যখন গিয়েছিলেন তিনি যদি বলতেন যাবো না, তার কি জোর করে বাইন্ধে নিয়ে যাইতো? পারতো না, নিতে পারতো না। উনিও থেকে যাইতেন, আবার তিনি লন্ডন থেকে এসে প্রেসিডেন্ট হইতেন, কোন বরং আর আন্দোলন তখন চাঙ্গা হইতো এই দেশে। ফরিদ তো ভাই, এটা আপনার কাছে আমার সর্বশেষ একটা প্রশ্ন, এরপরে আপনাকে ছেড়ে দিব। আমি বুঝতেছি আপনার বসে থাকতে আসলে কষ্ট হইতে, সারাদিন এভাবে পারা যায় না, এটা আমি নিজেও বুঝি। এখন আপনার কাছে সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ককরোচ জনতা পার্টি, এই আমি ককরোচদের এই মুহূর্তে অবস্থান কি? আবার ওই আমাদের এই দেশেই একটা ওই টম বয় আছে না, হুম, টম বয় মার্কে একটা গায়িকা আছে, পুরুষ না মহিলা আমি জানি না, আমার মনে হয় যেন টম টম বয়, মানে হাফ হুম, পুরুষ হাফ মহিলা। এ কি গাইছে কি, বাথরুম থেকে রান্নাঘর থেকে মেয়েরা তেলাপোকা নও বুকের ভিতর রাখো। তো আমি কই যে বুকের ভিতর রাখলে তো তেলাপোকা তো যেমন ওই হাতের আঙ্গুলের নরম নরম জায়গা এগুলো কামড়ায় ছিলা ফেলায়, তো বুকের ভিতর মেয়েরা রাখলে ওখানে আবার কি কি ছিঁড়ে। এই গান টানও গাইছে, বিশেষ সার্ভিস মলময় স্ট্যাটাস দিছে। আসলে এখন পরিস্থিতি কি? নরেন্দ্র মোদী কি পালায়া গেছে অলরেডি, নাকি এখনো বিমান অত পায় না? নালিয়া দেশের না, দিল্লি ঢাকা নয়, তারা ভুলে গেছে ওটা দিল্লি। দিল্লি দূর দূর হনুস্ত, দিল্লি বহুত দূর, এটা তারা বুঝে নাই। এরা মনে করেছে যে ওইখানেও একটা ওয়াকার আছে, ওইখানেও একটা ইউনুস আছে, যদিও সব স্ক্রিপ্ট এক। আপনি দেখেন নায়ক নায়িকা গায়ক গায়িকা
তথাকথিত সেলিব্রিটি, তথাকথিত মানবাধিকার কর্মী, তথাকথিত গণতান্ত্রিক কর্মী এখানে গিয়ে হাজির, তাই না? আমরা দেখলাম। কিন্তু এটা ভারত, ওইখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে সরকার পরিবর্তন করতে হবে। আপনি চাইলে ওইখানে কেউ এসে বলবেন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ঘোষণা করলাম আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। ওই ফাত্রামি তো ভারতে খাটবে না। খাটবে? অথবা না। ওখানকার সেনাপ্রধান ওয়াকার মতো এসে বলতে পারবেন না যে নরেন্দ্র মোদী সাহেব আপনি বিমানে উঠেন, আপনি দুবাই চলে যান অথবা আপনি রাশিয়া চলে যান, বললেই তো আর যাবে না। কারণ ওই দেশের সেনাপ্রধান প্রতিরক্ষা মন্ত্রীর অফিসে গেলে পারমিশন নিতে হয়, তাকে পারমিশন নিতে হয়, স্যার আমি আসবো, একটা অ্যাপয়েন্টমেন্ট দিবেন। প্রতিরক্ষা মন্ত্রীর বেলায় এই দশা ঘটে, তাহলে 3 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তাহলে প্রেসিডেন্টের সাথে দেখা করতে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে কি অবস্থা, আর প্রেসিডেন্টের সাথে দেখা করতে ওই যে সেনা প্রধানের কি, এর মানে এই না যে তারা সেনা প্রধানদেরকে অবমূল্যায়ন করে, তা না। অর্থাৎ যার যার কাজ, ভারতে হলো যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। আপনি দেখেন বাংলাদেশে পর্দার পেছনে হলো সেনাবাহিনী, আর পাকিস্তানে পর্দার সামনে হলো সেনাবাহিনী। ভারতে কোনোদিন শুনেছেন সেনাবাহিনী কু করেছে? করে নাই, কোনোদিন করবেও না। কারণ ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আপনি চাইলে ওইখানে যা ইচ্ছা তাই করতে পারবেন না, আর ভারতের জনগণ তা মেনে নিবে না। ভারতের অবকাঠামো, রাষ্ট্র মানে রাজনৈতিক কাঠামো আমাদের বাংলাদেশের মতো তো না, এমনকি ভৌগোলিক পরিবেশও তো তাই না। ওইখানে রাজ্য সরকার আছে, তারপরে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ 2 ভাগে বিভক্ত। সেই সরকারগুলো আপনি কি করবেন? জোর করে ক্ষমতা নিবেন? এত সস্তা বললেই হয়ে যাবে? তারা তো ভোটে নিয়ে বসছে। আপনি কি মনে হয় যে তেলা পোকা যেগুলো আছে, ওই তেলাচোরা যেগুলো আছে, মনে করে যে কালকে ক্ষমতা নিবে, এর চেয়ে বড় বড় আন্দোলন কি হয় নাই? এ পর্যন্ত 20টি থেকে 25টি বড় বড় আন্দোলন হয়েছে। মোট বোধহয় প্রায় 40-এর অধিক আন্দোলন হয়েছে। এর মধ্যে 20-22 বা 25টা ভয়ঙ্কর, মনে হয় যে এই সরকার চলে গেল। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরের থেকেই তো কইতেছে এই সরকার টিকবে না, এই সরকার টিকবে না, বলতেছে না? এখন তো বলতেছে বাংলাদেশের কিছু গায়ক, বাংলাদেশের কিছু চিঙ্কুবাম, এদের এদের আরো জোয়ার উঠছে, ওই যে কাতি মাসে কুকুরের মতো এদের জোয়ার উঠছে। মনে হয় যে এরাই ক্ষমতায় চলে যেতেছে এরকম। এদের আকলও নাই, এই চিঙ্কুবামদের কোনো আকল বুদ্ধি কিচ্ছু নাই। মানে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা, যার বিয়ার তার খবর নাই, পড়শির ঘুম কামায়, এরকম। মানে নরেন্দ্র মোদী কি হলো, এর জন্য বাংলাদেশের চিঙ্কুবামরা পোস্ট দেয়, এরা গান গায়। মানে এরা তো জীবনে কোনদিন মেম্বার হইতে পারবে না। মনে করছে ষড়যন্ত্র করে বাংলাদেশে ক্ষমতায় আসছে, ঢাকা দখল করছে, মনে করছে যে ভারতে এটা সম্ভব, অত নাহলে আদেশের না। আর ভারতের মানুষ জানে তারা দেশের সাথে সবাই ঐক্যবদ্ধ থাকে। ওইখানে বেঈমান আছে ঠিক আছে, কিন্তু এত বড় বেঈমান ওইখানে নাই যে একটা গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে দেবে। কালকে যদি যে সরকারকে উচ্ছেদ, পরের সরকারের উপর পরিণতি কি হবে? আচ্ছা ধরে নিলাম নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলো না, চলে গেল, পদত্যাগ করলো, তো আরেকজন হবে, সমস্যা কি? প্রধানমন্ত্রী অগ্রদের কি নেতার অভাব? আরেকজন প্রধানমন্ত্রী হবে। আপনি তো 29 সাল পর্যন্ত তারা সরাইতে পারবেন না। আর অত মূরত্ব এই দেশের, ভারতের এখন যারা ককস পার্টি তো দূরের কথা, এই ককস পার্টির যারা আব্বা, তাদেরই তো ক্ষমতা নেই নরেন্দ্র মোদীর সাথে ইলেকশনে করলে জামানত হারাই ফেলে। আপনি দেখেন নাই যে মমতা ব্যানার্জির মতো লোক বিজেপির নেতার কাছে কলকাতায় জামানত হাইরা যায়, আর নরেন্দ্র মোদীর ধারে কাছে এরা যাইতে পারে না। তো 560টা সিটের মধ্যে তাদের কয়টা? এই ইন্ডি জোট আছে না, হ্যাঁ। এই ইন্ডি যতই ফালাফালি করুক, এরা আরো এই ককরোচ আন্দোলন করে কি করলো জানেন? 2029-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিজেপির 29টা সিট মিনিমাম বাড়াই দিছে। মিনিমাম 29টা সিট বাড়াই দিল। ঠিক যেমন পশ্চিমবঙ্গে হাউকাউ কাউ ঘাউ ঘাউ করে কি করেছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বিশাল বিজয় এনে দিয়েছে। এই দিল্লির কংগ্রেস পার্টি দেখেন যোগ দিয়েছে কারা? সব ফেলটু, যারা যারা নরেন্দ্র মোদীর কাছে জামানত হারানো, তারাই এখানে যোগ দিয়েছে। তো সব শূন্য, শূন্য যোগ শূন্য যোগ শূন্য, ফলাফল কি? রাজীব গান্ধী শূন্য যোগ, অখিলেশ যাদব শূন্য যোগ, মমতা ব্যানার্জি শূন্য যোগ, ঠিক আছে, আসাদুদ্দিন ওয়াইসি শূন্য যোগ, কেরজি কি কেরজি নাকি বেরজি, কেজি রাখাবার কেরজি আগারো না ফেরজি, পরে প্লাস দিয়ে শূন্য যোগ ইজিক্যাল টু কি শূন্য। এর পিছনে 1 2 1 সংখ্যা থাকতে হবে, তো এর তো কেউ সংখ্যাই হইতে পারে নাই। বরং বিজেপি আগামীতে যে আন্দোলনে একটা এখন একটা নতুন আইন পাস হচ্ছে, যেটা তারা পেশ করেছে, সেটা পাশ করবে। সেটা হলো যে কোনো এনজিও যদি টাকা পাঠায়, সেই টাকা আগে ভারতের স্টেট ব্যাংকে চলে আসবে, ওইখান থেকে আপনাকে নিতে হবে। অর্থাৎ রাশেদ সাহেব ফরিদকে টাকা পাঠাইলে সেটা গভর্নমেন্ট জানবে। এই জন্য তাদের পেটে ব্যথা শুরু হয়ে গেছে, এই জন্য তাদের পেট খারাপ, এই জন্য এত আন্দোলন। এটাকে ওই আন্দোলনে নিট মিট কিচ্ছু না, মিথ্যা কথা। এরা বলতেছে যে মন্দির ভাঙ্গা হাসপাতাল বানাইতে হবে। ওরা আবার জিজ্ঞেস করছে মসজিদ তাহলে কি করবেন? মসজিদে নামাজ পড়বে। এগুলো লোক অনুযায়ী কইতেছে। এই এর মধ্যে আরেকজন কি বলছে? নরেন্দ্র মোদীকে মেরে ফেলতে চায়। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি হ্যাঁ, আবার বলতে পারেন, ছুরি চাকু নিয়েও মিটিং এ ইয়েতে গেছে, কালকের ভিডিও অনেক। আপনি এটা বলতে পারেন কোন কোন ব্যক্তিকে বলাই তো ফৌজদারি অপরাধ।
তাহলে ওইখানে একটা প্রধানমন্ত্রীকে বলতেছেন তারা মেরে ফেলুন, প্রকাশ্য বলতেছে, এটা কি? তারপর তারা এও বলতেছে নাম রয়ে গেছে রে আল্লাহ খা, কিন্তু রামের নাম থাকবে না, ভারতের রামকৃষ্ণের নাম থাকবে না, আল্লাহর নাম থাকবে। তাহলে রাম আল্লাহরা কি বয়ে থাকবে, কৃষ্ণ আল্লাহরা কি বসে থাকবে আপনার জন্য? এটা তো ভারতে, ভারত যদি সে বিপদে পড়ে নরেন্দ্র মোদী, সেও তার রাজনৈতিক দলের নেতাদের মিছিল শুরু করে, ওই মিছিলের সামনে গোলাবে এরাই যে ওর থেকে ধরে এনে মিছিল করে, নাই বিজেপির লোক নাই, নইলে এমনি সিট পাইছে। এই কয়েকদিনের মধ্যে পাশ হবে সংসদে, সেখানে এটা পাশ হয়ে গেলে যারা ওইখানে গেছে সব এনজিওর দোকানদার, সব এনজিওর দোকানদার পেটের ব্যথা লেগে গেছে। কারণ এই আইনটা পাশ হইলে যেটা করতে যাচ্ছে, এনজিওর টাকা পয়সা আসলে হিন্দুদের খ্রিস্টান বানানো যাবে না, হিন্দুদের মুসলমান বানানো যাবে না। বিদেশ থেকে মধ্যপ্রাচ্যে টাকা আসবে মুসলমান বানানোর জন্য, পশ্চাত্য থেকে টাকা আসবে খ্রিস্টান বানানোর জন্য, সেই এনজিও গুলো থেকে একে ধরা খাবে। কারণ যত টাকা আসবে সরকার তো জানবে, এই হায়দ্রাবাদ তো তোরে 5 কোটি টাকা পাঠাইছে, কি করছিস টাকা দিয়ে, কারা কারা দিছস একটু শুনি। তা আপনি নয় বাটপারি করে 50 লাখ খাইতে পারবেন, কিন্তু 4.5 কোটির হিসাব তো দিতে হবে। এই জন্য তাদের পেটে কামড়ে। অরুন্ধতী গং ধরা, সিংকু বামদেব ভারতে, বাংলাদেশে বামদেব দেখে না, রেজনা বন্যা, সরি রেজনা হাসান তার এনজিও মালিক, তারপরে ফটমা জাহার এনজিওর মালিক, বাম যতগুলো গেছে দেখবেন সবগুলো এনজিওর মালিক। কে এনজিওর মালিক না? যতগুলো বাম নেতা গেছে সবগুলো এনজিওর দোকানদার। ওই ভারতেও দেখবেন, এই ঢাকাতে এটা করছে, দিল্লিতেও শাবানা আজমির এনজিওর আছে, তারপর আপনার কি বলে ওয়াংচুকের বউ এনজিও আছে, ওয়াংচুকের এনজিও আছে, তারপর আপনার আপনার আরো যারা যারা গেছে সবগুলোর এনজিও আছে, সবগুলো এনজিওর দোকানদার। কোনো না কোনো ভাবে তারা ফান্ড, এই 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 আইনটা বন্ধ করার জন্য, এই যাতে এটা পাস না, এই জন্য তারা, কারণ ইনফ্লুয়েন্স করবেন টাকা দিয়ে, আপনি রাজনৈতিক নেতাদের উস্কাবেন, তারপর ধর্মান্তরণ করবেন, এগুলো তো বন্ধ হয়ে যাবে। এই জন্য তাদের পেটে ব্যথা শুরু হয়েছে, আন্দোলন করতেছে। ওই নিট মিট কিচ্ছু না, প্রশ্নপত্র যারা ফাঁস করছে তাদের ছবি দেখছেন ওখানে ধরছে, বলছে ওদের ধরে আমরা অ্যারেস্ট করে। একজনের নাম বলছে একবারও কি বলে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, তারপর বলে নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, কিন্তু যারা প্রশ্নপত্র ফাঁস করেছে তাদের ব্যাপারে কথা বলে না, যারা প্রশ্নপত্র কিনেছে তাদের শাস্তি দাবি করে না। আচ্ছা, ঘুষ দেওয়া যেমন, নেওয়া যেমন অপরাধ, দেওয়া তো অপরাধ, দুইটা তো একই সমান অপরাধ। আপনার আমি ঘুষ দিছি, আপনি নিছেন, আপনি যেমন অপরাধ করছেন, আমি ঘুষ দিছি, আমারও তো অপরাধ হয়েছে। তাহলে যারা প্রশ্নপত্র 25 লাখ রুপি, 10 লাখ রুপি, 15 লাখ রুপি, 30 লাখ রুপি কিনলো, তাদের অ্যারেস্টের কথা বলে না কেন? যারাই দায়িত্বপ্রাপ্ত ছিল প্রশ্নপত্রে, সেই সমস্ত প্রফেসর বা যারা বোর্ডে ছিল, তাদের গ্রেপ্তারের কথা বলে না কেন? কেন? আরেকটা উদাহরণ দিই, প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে এই যে ককরোচ পার্টি দিল্লিতে বসে গেছে, পাঞ্জাবে কার সরকার? নিশ্চয়ই পাঞ্জাবে এখন বিজেপি সরকার না? পাঞ্জাবে তো প্রশ্নপত্র কয়দিন আগে ফাঁস হয়েছে, তাদের বিচার দাবি করে না কেন? তার মানে বোঝা গেল এই প্রশ্নপত্রের আন্দোলন সিলেক্টিভ এবং বাটপারি। তো এগুলো এখন জনগণ ধরে ফেলেছে। আর এই ককরোচ পার্টির যে আন্দোলন, এটা ফাঁস হয়ে গেছে, জনগণও বুঝে ফেলেছে, সরকারও এই আন্দোলন মানে অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে। আর এই আন্দোলন জাগবে না। মানুষের প্রতি যে আগ্রহ ছিল, মানুষ যে ছাত্রদের বলে আসছে, যে ছাত্ররা আন্দোলন আসছে, তারাও কেউ কেউ বলতেছে যে ছাত্র আন্দোলন হচ্ছে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে। সেখানে আপনি, আচ্ছা দিল্লির কেন্দ্রের সরকার পদ চাইছেন তাও মানলাম, রাজ্য সরকারের পদ চাইলেন, সেখানে কি দোষ? মানে আপনি পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার নাম মুখে আনেন না, কিন্তু যোগী আদিত্যনাথের পদত্যাগ চায় এই প্রশ্নপত্র, সে কি দেয়? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কি প্রশ্নপত্রের জন্য ফাঁসার জন্য দায়ী? তার পদত্যাগ চায় কেন? আবার কাশ্মীর থেকে জঙ্গি নেতারা চলে আসছে, বলে 370 লাগু হবে, আবার 370 আসছেন, মানে আইসেন আপনি মুয়া খাইতে, সেখানে আপনি খিচুড়ি আলাপ করেন কেন? দালমে কুস্তো কালা হয়। আসছেন আপনি খিচুড়ি খাইতে, সেখানে পোলাও করমার আলাপ করেন কেন? দালমে কুস্তো কালা হয়। তো এগুলো জনগণও ধরে ফেলেছে, সরকারও ধরে ফেলেছে। আর এরকম নরেন্দ্র মোদী বহুত ছিয়ানা লোক, তিনি রাজনৈতিকভাবে বহুত সচেতন। তার দুই দুই কেরামন কাতেবিন আছে, এরা সব বুঝে ফেলে। অজিত দোভাল আর জয়শঙ্করজি, এরা সব বুঝে ফেলে। এরা সারা দুনিয়া দখল করে বেড়াইতেছে। আর ভারতের কোন তেলা বোকা মেলা বোকা আসতেছে, এই ঘরের তেলা বোকা না বাইরের তেলা বোকা, এগুলো নিয়ে চিন্তা করার আর কোনো কারণ নাই ভারতের। আর ভারত যদি কোনো কারণে, আপনাকে আমি আর 3 মিনিটে শেষ করে দিতেছি, 47 মিনিট হয়ে গেছে। আপনি এও বলেছেন ঠিকই যে আমি শারীরিকভাবে কিছুটা ক্লান্ত। সেটা হলো যে যদি কোনো কারণে এই ককরোচ পার্টি জিতে যায়, মানে এদের এই তথাকথিত আন্দোলন, এই দেশ বিরোধী আন্দোলন সফল হয়, ভারতটাই টিকবে না। যদি এই ককরোচ পার্টির সাথে যারা আছে তারা যেদিন ক্ষমতায় যাবে, সেদিন দেখতে পারবেন ভারতের হিন্দুদের কপালে কি ঘটে। এই তথাকথিত যেদিন বিজেপি সরকার থাকবে না, সেদিন ভারতের হিন্দুরা বুঝবো নরেন্দ্র মোদী থাকলে কি হয়, না থাকলে কি হয়। যেদিন যোগী আদিত্যনাথ থাকবে না ক্ষমতায়, সেদিন উত্তরপ্রদেশের হিন্দুরা বুঝবো যোগী থাকলে কি হয়, না থাকলে কি হয়। যেদিন শুভেন্দু অধিকারী ক্ষমতায় থাকবে না পশ্চিমবঙ্গে, সেদিন পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পারবে যে শুভেন্দু অধিকারী না থাকলে কি হয়। যেদিন আপনার আমাদের হেমন্ত বিশ্বাস শর্মা আসামে ক্ষমতায় থাকবে না, আসামের হিন্দুরা বুঝতে পারবে যে সে না থাকলে কি হয়।
কোনো মানুষের উপস্থিতি না থাকলে বোঝা যায় যে তার কতটুকু প্রয়োজন ছিল বা নেই। বাপ মা যতদিন বাইচা থাকে, মনে করে বাপ মা থাকলে কি না থাকলে মরার পরে বোঝা যায়। মরার পরে বোঝা যায় বাপ মার থাকার দরকার আছে কিনা। তখন মনে হয় যে উপরে বট গাছ নাই। তো যারা এগুলো ককরোচ মকরোচ এগুলো কিচ্ছু না, এরা সব দেশদ্রোহী। এদের মধ্যে এমন লোক আছে যারা বলেছে চীন আক্রমণ করলে তারা তাদের সাথে থাকবে। এদের মধ্যে এমন লোক আছে যারা সারা জীবন মুসলিম লীগ করে আসছে, আইসা তারা সকালবেলা মুসলিম লীগ করে স্লোগান দিতে দিতে তারা কংগ্রেসে যোগ দিয়েছে, অথবা তারা বামপন্থী রাজনীতিতে যোগ দিয়েছে। তাদেরই সন্তান সন্ততি এবং তাদেরই চালাপেলারা এখানে রাজনীতি করতেছে। এখানে ককরোচ পার্টি আচ্ছা, এরা ছাত্র রাজনীতির মধ্যে এরা গেল কেন? কি কারণে গেল আমার এটা বুঝায় বলেন। তারা সমর্থন দিতে, হ্যাঁ আমরা এটা সমর্থন করেছি, ওইখানে গিয়ে সরকারের পদত্যাগ চাই কেন? তো এটা তো আর আওয়ামী লীগের সরকার না, এখানে তো ওয়াকার নাই, এখানে তো ইউনুস নাই, তাই ওখানে কোনো কাজ হবে না। এবং দেখতে পারবেন, আমি আবার বললাম, এই যে এরা 29 এই ককরোচ পার্টির আন্দোলন 29 সালে বিজেপি সরকারের 29টা সিট এরা বাড়িয়ে দিল বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমি রাষ্ট্রপতি চুপ্পুকে বলেছিলাম যে এই লোক বঙ্গবন্ধুর সৈনিক বলে নিজেকে, শেখ হাসিনার প্রণাম করতে চায়, সালাম করতে চায়, কিন্তু আবার দেখেন তারেক রহমানের অধীনে চাকরি করতে তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো এই জায়গায় আর কি চুপ্পুর সাথে আমার একটা পার্থক্য আপনি ধরে নিতে পারেন। আসল কারণ হচ্ছে, দেখেন আমি ইমিগ্রেশনে চাকরি করার কারণে পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্টে ইমিগ্রেশনের কাজ করেছি ইমিগ্রেশন অফিসার হিসেবে। আছে তাহলে যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম কোনো দেশের রাষ্ট্রদূত যখন ইমিগ্রেশন ক্রস করে, তখন এটা আমাদেরকে আগে জানিয়ে দেয়। আমরা আমাদের কলিগদেরকে জানিয়ে দিই যে রাষ্ট্রদূত আসছে, ভিআইপি স্পেসের এই জায়গাটুকু খালি রাখবে, ওনার পাসপোর্টটা আসলে সর্বপ্রথম ওনাকে ছেড়ে দিতে হবে। সব আগেই রেডি করা থাকে, কারণ আপনাদের পাসপোর্ট গুলো তো আগেই চলে আসে, আমরা সব রেডি, শুধু জাস্ট একটু দেখে হয়তো স্ক্যান করে ছেড়ে দিই। আমার এই জন্য চিন্তা হচ্ছে, একজন রাষ্ট্রদূত, এত সম্মানী একজন লোক, উনি ছেড়ে দিলেন, এটা আসলে আমার কাছে নিজের কাছে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। তবে এখন আপনার কথার পর আমার মনে হচ্ছে, মানে আপনার একটা আছে, কি বলবো, এটা দেশের প্রতি একটা মমত্ববোধের কারণে, বা এখনকার সেই মৌলবাদী শাসনগুলো আপনি করতে পারেন নাই বিধায় হয়তো ছেড়ে দিয়েছেন। যাক, আপনাকে আমার দ্বিতীয় যেটা প্রশ্ন, সেটাও কিন্তু আপনার সেই একই কূটনীতিক প্রশ্ন। ইউনুস গভর্নমেন্টের আমলেই ছিলেন উনি, একসময় ভারতে কলকাতাতে বসে বেশ কিছু পোস্টার ছাপিয়েছিলেন শেখ হাসিনাকে যাতে কলকাতা থেকে বাংলাদেশে ব্যাক করানো হয়। ওই সময় 3-4 বার কথা বলেছিলেন, লাইভে আসার জন্য বলছিলেন, কিন্তু উনি আসতে রাজি হননি। আজকে দেখলাম উনি পদত্যাগ করেছেন। জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাই, বলে যে আমার আরো 6 মাস আছে, কিন্তু আমি আর চাকরি করব না। এটা কারণটা কি? উনি হঠাৎ করে উনিও চাকরি ছাড়ছেন কেন? উনি তো সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন ইউনুসীয় সরকারের, এবং এই সরকারের অবশ্যই। আমি জানি না রাশেদ, তবে সাধারণত যে কারণগুলো ঘটে এই জায়গায়, এই তো ইউনুস নিয়োগ দিয়েছে, তো এখন হয়তো তারেক রহমানের আরো ঘনিষ্ঠ সাংবাদিকরা ধরছে, বিভিন্ন জায়গায় তদবির যেটা হয় আসলে বাস্তবে তদবির করছে যে দেখো কোথায় কি করা যায়। ও যে না, ওইখানে একজন আছে, ইউনুস দিয়েছে, আমরা যে ঠিক আছে ওকে চলে আসতে বলো, হয়তো বা সরকার তাকে বলেছে যে তুমি চলে আসো। এখন অনেক সময় চলে আসতে বললে তারা নিজেরাই আবার আগে থেকে এইরকম ফেসবুকে দিয়ে নিজের মান সম্মান রক্ষা করে। সাধারণত এই ছেলেটা যত মানে এর পোস্ট তো এমন বড় কিছু না, এই পর্যায়ে এটার বেশি ঘটার কিছু আমি কিন্তু দেখছি না আর কি। আচ্ছা আচ্ছা, আপনি নিশ্চয় জানেন যে অথবা সে কোনো কিছু করেছে যেটা তারেক রহমানের সরকারের পছন্দ হয় নাই, এরকমও কিছু থাকতে পারে আর কি। তেমনও কিছু থাকতে পারে। আবার আরো কিছু হয়, যেমন এখন ওই মিশনে আমি যতদূর জানি ডেপুটি হাই কমিশনার নাই। আপনার অনেক সময় মিশনের মধ্যে অফিসারদের মধ্যে দ্বন্দ্ব লাগে, এমন হয়তো আছে ওখানে এমন কোন কর্মকর্তা আছে যে তারেক রহমান সাহেবের অনেক ঘনিষ্ঠ, বা বিএনপির ঘনিষ্ঠ, বা মন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারো অনেক ঘনিষ্ঠ, এবং এই ছেলের সাথে কোনোভাবে শত্রুতা তৈরি হয়েছে, যে এক জায়গায় চাকরি করলে যেটা হয়, শত্রুতার জেরেও ওকে মানে ওখান থেকে বের করে দেওয়ার এইরকম কিছু ঘটনার বাইরে আমি কিন্তু কিছু দেখি না আর কি। এখন আপনাকে আমি একটা কূটনীতিক শিষ্টাচার এর বিষয়ে একটা প্রশ্ন করতে চাই। তো উনি আজকে এনসিপির কার্যালয়ে গেলেন, যে ওখানে দেখা সাক্ষাৎ করলেন বাণিজ্য চুক্তির পক্ষে টানার জন্য। বাণিজ্য চুক্তি অলরেডি হয়ে গেছে, নির্বাচন আগে সিলমোহর লেগে গেছে। একজন কূটনীতিক, আপনিও তো বিভিন্ন দেশে চাকরি করেছেন কূটনীতিক হিসাবে,
আপনি ওইখানে যায় কি বিরোধী দল অমুক দল মিছিল মিটিং যখন করে সরকার বিরোধী আন্দোলনে, আপনারা কি যে ওই দেশের বিরোধী দলগুলোর সাথে কথা বলতে পারছিলেন এভাবে? প্রথম কথা হলো যে এইভাবে আসলে বেশিরভাগ দেশের বিরোধী দল সরকারি দল কোনো রাষ্ট্রদূতকে এরকম সুযোগ দেয় না, সবাই এসে প্রেসিডেন্ট সেক্রেটারি বসে থাকে না। আমাদের দুর্ভাগ্য কি জানেন, আমরা মানসিকভাবে এত দৈন্য, এই ঘটনাটা আমি একটু পরে বলি। আমাদের দেশে এ তো এখন আমেরিকান রাষ্ট্রদূত, আর বুঝতে পারছেন বর্তমানে আমেরিকান রাষ্ট্রদূত মানে যে সিস্টেমটা এখন চলছে জঙ্গি উত্থানের পর থেকে, আমি জানি না আপনি জঙ্গি উত্থান হয়তো বলেন, কারণ আমরা একই একই আদর্শের মানুষ, আমি কিন্তু এটাকে সরাসরি জঙ্গি এবং চরমপন্থার উত্থান বলি 2024-এ যেটা হয়েছে। এটার পরে অর্থাৎ তারেক রহমানের মনস্তত্ত্ব আমরা যদি দেখি, কিংবা ইউনূসের মনস্তত্ত্ব আমরা যদি দেখি, কিংবা এই যে জঙ্গিগুলার সাথে যে এই আপনার আমেরিকান রাষ্ট্রদূত বৈঠক করছে, এদের মনস্তত্ত্ব যদি আপনি দেখেন, দেখবেন যে এরা সবচেয়ে বেশি মনে করে যে এদের নিশ্চয়তা বিধান করতে পারবে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত সবার। অর্থাৎ বাংলাদেশে যদি আপনি এই যুক্তিতে চিন্তা করেন, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কিন্তু এই মার্কিন রাষ্ট্রদূত, সেটা কিন্তু তারেক রহমান নয়, আপনি যদি মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করেন। জি। আবার উল্টো দিক থেকে দেখেন, এই যে একটা লোক মার্কিন রাষ্ট্রদূত, সে বৈঠক করছে এই সন্ত্রাসীদের সাথে। এখানে একটু গভীরতাটা কি জানেন রাশেদ, যে ঘটনাটা আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যত প্রেসিডেন্ট গত 25-30 বছরে, অন্তত এই জর্জ বুশ জুনিয়র, যেটা জুনিয়রের পর থেকে যত প্রেসিডেন্ট এসছে, তাদের মধ্যে এই যে ইসলামিক জঙ্গিবাদ সম্পর্কে সবচেয়ে স্বচ্ছ ধারণা রাখে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প, অন্তত সৎ ধারণা রাখে। অন্যগুলা কিন্তু এই ব্যাপারে অসৎ ছিল, যখন যাকে সুবিধা ভোটের জন্য। আমি একবার দেখলাম জো বাইডেন সাহেব হাদিস পড়ছে, হ্যাঁ, ও তো খ্রিস্টান, তার হাদিস পড়ে মুসলমানদের ভোট সে মানে নিজের দিকে টানছে, এই ধরনের অসততা করে। সেই দিক থেকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সবচেয়ে সৎ একজন প্রেসিডেন্ট ছিলেন। মানে এই জায়গাটায় শুধু যে ইসলামিক জঙ্গিবাদটা, আমরা কিন্তু ইসলাম ধর্মের যে ধর্মপ্রাণ মানুষ আছে তাদের আলাদা করে কিন্তু জঙ্গিদের কথা বলছি, জঙ্গিদের ব্যাপারে উনি ছিলেন সবচেয়ে সচেতন, এবং উনি নির্বাচনের আগে কিছু কিছু কথাবার্তাও বলেছিলেন, এবং আপনার মনে আছে একটা পোস্টও দিয়েছিলেন যে বাংলাদেশকে জঙ্গিরা কিভাবে দখল করছে, সে ব্যাপারে উনি একটা কথা বলেছিলেন যে ওনার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তুলসী গাব্বার, সরি, এই যে কমলা, কি যেন নামটা তার, কমলা হ্যারিস, তাকে আপনার নিন্দা জানিয়ে উনি একটা টুইট করেছিলেন, এটা আমাদের সব জায়গায় কিন্তু সাড়া ফেলেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই কথাগুলো আর থাকলো না, এবং আপনি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের এই স্বল্প সময়ের, এটা তো অনেকটা আমাদের জঙ্গি উত্থানের 6 মাস পরে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসলেন, 1.5 বছর হয়েছে বলা যায় আর কি এখন তার। এই সময় তার কিন্তু পররাষ্ট্রনীতির কোনো আপনার কিন্তু ধারাবাহিকতা নাই। আপনি শুধু ইরানের সাথে যুদ্ধ যদি আপনি দেখেন, যে আজকে বলছে ইরানকে মেরে ফেলবে, কালকে আবার সন্ধি করছে, পরশু আবার আক্রমণ করছে, এই যে ব্যাপারগুলা, এগুলোতে তাদের কৌশল থাকতে পারে, কিন্তু এটা চরম একটা অস্থিরতা কিন্তু দেখা যাচ্ছে। এই চরম অস্থিরতাটা আমরা শিকার হয়ে গেলাম বাংলাদেশ। এই যে দেখেন, একদিক থেকে এই ক্রিস্টেনসেন রাষ্ট্রদূত জঙ্গিদের সাথে বৈঠক করছে, আবার ওইখান থেকে বলা হচ্ছে যে সেরহিও, এই উচ্চারণটা অবশ্য বাংলাদেশের কোনো মানুষ করতে পারে না, এটা একটা স্প্যানিশ উচ্চারণ, আমি জানি না, ওরা আমেরিকাতে সার্জি বলতে পারে, সার্জিও, বাট এই নামটা হইলো আপনার ল্যাটিন। এই লোক নিশ্চিতভাবে ল্যাটিন পিতামাতার সন্তান, ল্যাটিন মানে স্প্যানিশ আর কি, ধরেন মেক্সিকান বা অন্য কোনো ওই কিউবান হতে পারে, ওই ভাষায় এই উচ্চারণটা হলো সেরহিও। যাই হোক, এই সেরহিও গোর উনি যে আসছেন, দুটো কিন্তু ভিন্ন জিনিস হয়ে যায় কিনা আমরা জানি না, এসে কি উনি কি করেন সেটার উপর আমরা দেখব। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আপনার যে তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারছে না, এবং এই রাষ্ট্রদূত যা যা দেখাচ্ছে, এটা একদিক থেকে যেমন তাদের আধিপত্যটাও স্পষ্ট করে, আরেক দিক থেকে কিন্তু আমরা যারা বাংলাদেশকে বুঝি তখন দেখি যে এদের কিন্তু একটা অসহায়ত্ব ফুটে উঠেছে। সেই অসহায়ত্বের অংশ হিসাবে আমি এই ক্রিস্টেনসেন সাহেবের এই জঙ্গিদের সাথে বৈঠকটাকে দেখি। এবং তিনি নিজে গিয়েছেন এনসিপির অফিসে। জি, এটা কি একটা শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড নয় কি? না, শিষ্টাচার বহির্ভূত বলা যাবে না, সে তো
আপনার যাচ্ছে, এখানে শিষ্টাচারের বিষয় নেই, বিষয় হলো যে কাঙ্গালপনা। এখন কে কাঙ্গাল সেটা বোঝার বিষয়, যে এই জঙ্গিরা তার কাছে কাঙ্গাল, না এই রাষ্ট্রদূত জঙ্গিদের কাছে কাঙ্গাল, বা দুই পক্ষের কাছে কাঙ্গাল। কাঙ্গাল মানে ভিক্ষাবৃত্তি করা আর কি। যে এখন জঙ্গিরা কিন্তু স্পষ্টভাবে, যেটা আমি আগেও বলেছি, এই জঙ্গিগুলো জামাত, বিএনপি, তারা কিন্তু সম্পূর্ণরূপে তারা এখন প্রোটেক্টেড ফিল করছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে আছে। যে আপনি যে এটা বলছিলেন আন্তর্জাতিক সংকটের মুখে আজকে, আপনার হয়তো আপনি এই প্রশ্ন করবেন, আসলে ওইটাই বড় সংকট। শেখ হাসিনার সরকার যেভাবে জিনিসটা মেনটেন করতেন, একটা স্পষ্ট দূরত্ব রেখে সবার কাছ থেকে, ওইটাই ছিল কিন্তু সেফ পথ আর কি। এবং সেটাকে আরেকটু দক্ষতার সাথে আমরা হয়তো করতে পারলে ভালো হতো, সেটা সম্ভব হয় নাই, কিন্তু পথটা ছিল সেফ। এবং আপনি দেখবেন 2024-এ জঙ্গি উত্থানের পর যারা ক্ষমতায় এসছে, আপাতভাবে যে ছেলেগুলাকে জ্ঞানী গুণী মনে হয়, এই যে উপদেষ্টা জাহেদ তারেক রহমানের এবং আরো যারা যারা আছে, এরা আমাদের যে পররাষ্ট্রনীতি, বঙ্গবন্ধুর মুখের বাণী দিয়ে আমরা যে পররাষ্ট্রনীতি মানি, যে সবার সাথে শত্রুতা, কারোর সাথে বৈরিতা নয়, এইটা হলো একটা চিরন্তন আপনার কূটনীতিতে। আপনি এটা একেবারে সকল দেশের জন্য প্রযোজ্য, এটা শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য তা না। আসলে আপনার এই অনুষ্ঠানে হয়তো আজকে ব্যাখ্যা করা যাবে না, এটা কোনোদিন সুযোগ পেলে হয়তো ব্যাখ্যা করব। কিন্তু দেখেন, এই জিনিসটাকে ওরা কিন্তু বলে যে না, এইটা কোনো বিষয় না, ওরা ওরা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে যাবে, এরকমই ওরা দেখায়। কিন্তু এটাই আমাদের সমূহ বিপদ ডেকে আনছে। বিপদটা তো বুঝতেই পারছেন, যে আমাদের যে তারেক রহমান, ইউনুস আর এই এনসিপি জামাত মিলে, আমি নিশ্চিত, আমি এখন আমার যেটা মনে হয়, যে বাণিজ্য চুক্তি নামে যে দেশ বিরোধী এবং আপনার এটাকে গোলামির চুক্তিও বলতে পারেন। দেখুন, বাংলাদেশের রাশেদ এত কথা বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, ভারতের সাথে গোলামি চুক্তি করেছে। আপনার ওইটা নিশ্চয়ই মনে আছে বা দেখেছেন বা জানেন, যে 25 বছরের একটা সম্প্রীতি চুক্তি হয়েছিল বঙ্গবন্ধুর সাথে ইন্দিরা গান্ধীর, আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মৈত্রী চুক্তি বলা হতো, বা এই চুক্তিটা, সেই চুক্তি যদি আপনি পড়েন, আমি ওই চুক্তি পড়েছি, আমিও এখানে চাকরি করেছি, প্রতিটা কথা হলো ইকুয়াল। ভারত যা বাংলাদেশকে দিবে, বাংলাদেশ ভারতকে তাই দিবে। এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমাদের এই ধরনের চুক্তির কথা হয়তো ভাবতে হতে পারে। ওই চুক্তিতে কোথাও কিন্তু ইনইকুয়ালিটি ছিল না, যে আপনি আমাকে বেশি দিবেন, আমি আপনাকে কম দিব। কিন্তু এই চুক্তিটা যদি আপনি পড়েন, বা আমরা তো সবাই দেখেছি, কিছু না কিছু পড়েছি, এইটা কিন্তু সম্পূর্ণরূপে অসাম্য। এতটাই অসাম্য চুক্তি যে এমনকি আনু মোহাম্মদের মতো চিহ্নিত বাংলাদেশ বিরোধী লোকগুলোও কিন্তু অন্তত জনসমক্ষে বলতে বাধ্য হচ্ছে যে এটা একটা অসাম্য চুক্তি। ফলে আমরা যদি বাংলাদেশের গত 54-55 বছরের ইতিহাসটা দেখি, একটা মাত্র গোলামি চুক্তি, আমি অন্তত গোলামি চুক্তি এই দৃষ্টিভঙ্গি থেকে বলছি, যে গোলামি চুক্তি কথাটা আমরা হাজারবার শুনে এসেছি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের মুখ থেকে। কি শেখ হাসিনা গোলামির চুক্তি করেছে, আওয়ামী লীগ গোলামির চুক্তি করেছে, যদিও তারা কখনো কোনো গোলামির চুক্তি বের করে দিতে পারেনি। এবং ওই যে 25 বছরের যে চুক্তি ছিল, এটাকেও বিএনপি সবাই গোলামির চুক্তি বলতো। সেই কৌতূহল থেকে আমি ওই চুক্তিটা পড়েছিলাম। এবং সেই চুক্তি আর কেউ, আওয়ামী লীগ সরকারই সেটা কিন্তু আর নবায়ন করে নাই, কারণ আসলে এই যে কথাবার্তা হয়, আমার ধারণা এই ভয় থেকে, ভবিষ্যতে এই ভয়গুলো আসলে জি আমাদের আর পেলে চলবে না। কিন্তু যেই জিনিসটা হলো, দেখেন, আমি বলি যে বাংলাদেশের মানুষের উপর এটা একটা গজব হিসাবে এসছে। এই লোকগুলাকে গিলানো হয়েছে যে ভারতের সাথে আওয়ামী লীগ গোলামির চুক্তি করে, এই করে সেই করে। সত্যি সত্যি ইউনুসই একটা গোলামির চুক্তি করে দিল, এবং বাংলাদেশের মানুষ এটা হজম করছে। আপনি আপনার যে অনুষ্ঠানের যে আজকে যে শিরোনাম, যে সংকট, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সংকট। এখান থেকে তারেক রহমানদের আপনার উদ্ধার পাওয়ার দুটো রাস্তা আছে, আমি এটা বলি। একটা রাস্তা হলো রাজনৈতিক বিরোধীদের সাথে, সেটা একমাত্র আওয়ামী লীগ, আর কারো পক্ষে সন্ধি করা, আওয়ামী লীগের কাছে প্রোটেকশন চাওয়া, অথবা অহংকার করে আমেরিকার কাছে প্রোটেকশন চাওয়া। আর আমেরিকার কাছে প্রোটেকশন ওরা চেয়ে যাচ্ছে এখন পর্যন্ত, এটা কিন্তু তাদের জন্য বড় বিপদের বিষয়। কারণ আপনি বিশ্বটা এখন আমেরিকার একক নেতৃত্বে কিন্তু চলছে না, এবং আমেরিকা সব জায়গায়, আপনি তো প্রচুর অনুষ্ঠান করেন এগুলো নিয়ে, সব জায়গায় কিন্তু নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। একটা মাত্র দেশ যেখানে আমেরিকা সত্যিকার অর্থে বিজয় লাভ করেছে 2024-এর জঙ্গি উত্থানের মধ্য দিয়ে, গত 15-20 বছর যদি আমরা দেখি আমেরিকান পররাষ্ট্রনীতির সাফল্য, সেটা হলো এই বাংলাদেশ। আমি আবার আপনার একটা ব্যক্তিগত কথায় আসি, যদি আমরা আন্তর্জাতিক সংকটের বিষয়গুলো কথা বলবো, একটা ব্যক্তিগত আপনার কথায় আসি। আপনার হঠাৎ ওই দিন একটা স্ট্যাটাস দেখলাম যে আমার পাসপোর্টটি ফেরত দিন। আপনার পাসপোর্ট কি চুরি হয়ে গেছে নাকি? না, আমার পাসপোর্ট, আমি যখন আপনার কানাডায় চলে আসলাম,
আমি একটা ফেসবুক এবং টুইটারে স্ট্যাটাস দিয়েছিলাম যে সারা বিশ্বকে জানিয়ে এইটা খুব আপনার বিশেষ করে শেখ হাসিনা সরকারকে আমি ওইখানে সামারাইজ করেছি, এবং আমরা আজ পর্যন্ত আমার চোখে এত ভালো লেখা কিন্তু পড়ে নাই শেখ হাসিনা সরকারকে আপনার বর্ণনা করার জন্য। আসলে ইউনূস এবং শেখ হাসিনা কিন্তু সংক্ষেপে কিন্তু আমি অনেক কথা বলেছি, ওইটা যদি আপনারা দেখেন। ওটা যখন বের হয়ে গেল তখন ইউনূস গভর্নমেন্ট আমার এবং আমার পরিবারের পাসপোর্ট বাতিল করে দিল। বাতিল শুধু করে নাই, তারা কানাডিয়ান সরকারকে সেটা জানিয়েছে। কানাডিয়ান সরকার থেকে আমি আবার সাথে সাথে এইটার ইমেল পেয়েছি যে তোমার পাসপোর্ট বাতিল করেছে, এবং তারা চেষ্টা করেছে কানাডিয়ান সরকারের সাথে তদবির করে আমাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। না, আপনার ওই স্ট্যাটাসটা আমি পড়েছিলাম, ওই স্ট্যাটাস পড়ার পরেই আপনাকে ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবং আপনি অ্যাকসেপ্ট করেছিলেন। এটা আপনার সেটা ভাইরাল ছিল খুবই। না, যে কারণে আমি হঠাৎ করে চিন্তা করলাম কি ব্যাপার, ওনার পাসপোর্ট উনি আবার ফেরত চাইলেন, কারণ আছে আপনার এই ধরনের আরেকটা স্ট্যাটাস আপনাদের আরো একজন সচিবের মুখ ছিল কালের কণ্ঠে, যে স্যার আপনি তো চলে গেলেন, আমাকে তো মেরে গেলেন পুরো। একজন সচিব, উনি মাত্র 3 মাস সচিব হওয়ার পরে ওনাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছিলেন। তখন ফেসবুক স্ট্যাটাসটা কিন্তু কালের কণ্ঠ সহ অনেক পত্রিকায় আসছিল এই স্ট্যাটাসটা। মানে কাকে বললো? শেখ হাসিনাকে বললেন? প্রধানমন্ত্রী শেখ না হাসিনাকে? না না, এটা ডাক্তার ইউনূস সাহেব যেদিন ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন সেই দিন লিখেছিলেন ওই সচিব সাহেব যে আমাকে তো মেরে গেলেন স্যার, আপনি তো চলে গেলেন কিন্তু আমাকে তো মেরে গেলেন, রাস্তায় বসিয়ে দিয়ে গেলেন। মানে ওনার কোনো টাকা পয়সা বেতন তো পাই না, সবকিছু ব্লক করে দিয়েছিলেন। এই অবস্থা খুব কষ্টে আছেন নাকি? আপনার কাছে এখন যে প্রশ্ন, না, আমার তো ব্যাখ্যা দিতে হয়। আপনি যে মানে প্যারালেলটা টানলেন, আমার আসলে স্ট্যাটাসের সাথে ওইটার মিল নাই। কারণ হলো যে আমি তারেক রহমানকে যে পাসপোর্ট দেওয়ার আবেদন করেছি, এইটা হলো আপনার আসলে অন্য উদ্দেশ্যে। সেটা হলো আমিও যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যেদিন আসবেন সেই দিন আমি বাংলাদেশে হাজির থাকতে চাই। এই জন্য আমি কিন্তু তারেক রহমানের কাছে চাকরি চাওয়া বা উনি আমাকে আপনি এটাই লিখেছেন যে আমি এই ধরনের কোনো কথা বলার মতো সাথে হাজির থাকার জন্য আপনার পাসপোর্ট দরকার, আপনি এটাও লিখেছিলেন। এটা ভালোভাবে পড়েছিলাম আমি ওটা। আচ্ছা জি। এই যে আপনি কূটনীতিক হিসেবে বিভিন্ন দেশে চাকরি করেছেন, প্রায় 15-20 বছর সম্ভবত আপনি চাকরি করে ফেলেছেন। 25 বছর, 24-25 অলরেডি করে ফেলেছেন। আপনি একটা জিনিস আমাদেরকে একটু বুঝিয়ে বলেন, বা ডট গুলো যদি আপনি মিলিয়ে দিতে পারেন আমাদেরকে। তারেক রহমান মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া থেকে চায়না গেলেন, চায়না থেকে বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসার পরে একদম চুপ, মুখে কুলু পেটে বসে আছেন। কি হলো না হলো জানি না, আমরা জানি যে কিছু সমঝোতা স্বাক্ষর হয়েছে। এরই মধ্যে ভারতের ভারত বলতে সরি চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 1 সপ্তাহ আগে, 7-10 দিন আগে ঘোষণা দেওয়া হলো যে রোডস অ্যান্ড বেল যেটা হচ্ছে কুমিং পর্যন্ত, সেটার কার্যক্রম চলমান। তার মানে চলমান মানে হচ্ছে তারা চায়না থেকে মায়ানমার হয়ে বাংলাদেশে ঢুকবে, এটা চলমান। এই ঘটনার 2 দিন পরে আমরা জানতে পারলাম যে সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন। আজকে আবার অ্যাম্বাসেডর সাহেব এনসিপির কাছে ধর্ণা দিচ্ছেন গিয়ে। সবগুলো বিষয়টা কি একটু কোনো ভেজাল মনে হচ্ছে? কারণ আমেরিকা করিডোর চাইছিল, দেয় নাই। তৎকালীন সময়ে ব্লাডি করিডোর বলা হয়েছিল আমার সেনাপ্রধান। এখন চায়না যখন বলছে করিডোরের কাজ চলমান, তার মানে চলমান, এটা 100% শিওর, নাহলে এমনি বলে না। এটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারেক চুপ, সার্জিও কেন আসছেন, কি কূটনীতি চলতেছে, কি হইতে পারে? আপনার মনে হয় বা কোনো ডট যদি মিলাইতে পারেন যে কি হচ্ছে আসলে? দেখুন, যে আমাদের যে জঙ্গি শ্রেণী ক্ষমতাটা গ্রহণ করেছে, এরা আসলে এদের কোনো ধরনের আপনার এসব জিনিস বোঝার কোনো প্রজ্ঞাই নেই। ওরা একসাথে যেটা ভাবে, জঙ্গিদের যারা আপনার মনে করেন যে ইন্টেলেকচুয়ালি যারা গাইড করতে চায়, এমনকি তারেক রহমানের সরকারকেও আপনি মনে করেন যে তাদের মধ্যে আপনি আমরা পাবলিকলি তো দেখি শাহিদুজ্জামানকে দেখি, সাকিব আলীকে দেখি। আপনি নিশ্চয়ই 2 জনকেই চেনেন। জি। সাকিব আলী ফরেন সার্ভিসের একজন ফর্মার ফরেন সার্ভিস অফিসার, সেই লোকও চাকরি ছেড়ে দিয়েছে পাকিস্তান প্রীতির কারণে। আমি চাকরি থেকে চলে এসেছি আসলে মুক্তিযুদ্ধ প্রীতির কারণে। সুতরাং তার সাথে আমার একটা বিপরীতমুখী মিল বলতে পারেন আর কি। এরা দেখেন, এরা কিন্তু ওই জিনিসটা স্বপ্ন দেখে যে
পাকিস্তান যেহেতু একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে, বাংলাদেশ কেন পারবে না? এটা হলো ওদের মূল জায়গা। এটার ব্যাখ্যাটা একটু কঠিন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আসলে বাংলাদেশের পক্ষে এইটা সম্ভব নয়। বাংলাদেশে আপনি জানেন এই যে এখন যে ক্রিস্টেনসেন রাষ্ট্রদূত আছে, সে কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়ে এসেছিল বাংলাদেশে আসার আগে যে চীনের আধিপত্যে যাতে বাংলাদেশ না পড়ে সেটা হবে আমার কিন্তু কাজ। আবার তারেক রহমানের আপনারা দুটা দেশ সফর এটা বলতে পারেন না, আসলে উনি মালয়েশিয়া গেছে। এইটা মালয়েশিয়াটা হলো যে একটা ট্রানজিট পয়েন্ট ছিল, তার আসলে উদ্দেশ্য ছিল চীন ভ্রমণ করা। এখন এই লোকগুলা তো তাদেরকে আসলে প্রভাবিত করে যে চীনের সাথে, আপনি দেখবেন গৌতম দাস আরেক জামাত প্রমোটার বাংলাদেশের, সেও কিন্তু বারবার, এমনকি পিনাকি, এরাই কিন্তু বিএনপির ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। কারণ বিএনপির অভ্যন্তরে তো আমি কোনো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দেখি না। বিএনপির অভ্যন্তরে কি আছে, যে ফাহাম আব্দুল সালাম, ওর তো লিমিটেশন আরো অনেক বেশি। রেজাউল করিম রনি, এই ছেলেটা, বাচ্চা পোলাপান, এদের লিমিটেশন অনেক বেশি। আবার যদি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, ইন্টেলেকচুয়ালি ব্যাংকরাপ্ট। সে চাকরি করেছে বিভিন্ন দেশে, ঠিক আছে, একজন ইউএন কর্মচারী হিসাবে ওকে, কিন্তু ইন্টেলেকচুয়ালি জিরো। আর যে হুমায়ুন কবির যে আছে, একে আপনি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন যে এ হলো যে এনসিপির যে ছেলেগুলা আছে তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ওই লেভেলের, অর্থাৎ মাহফুজ বা ওইখানে যারা যারা আছে। আর শামা ওবায়দ একটা ডিসেন্ট নারী হিসাবে, ঠিক আছে, অল্প বয়সী, উনি কাজকর্ম শিখছেন, এই হলো তার। আর তারেক রহমানের নিজস্ব যে যোগ্যতা, এবং তার সরকারের মধ্যে 2-3টা মন্ত্রী, আপনি মনে করেন যে মির্জা ফখরুল অর্থমন্ত্রী, আমির খসরু, এরপরে সালাউদ্দিন সাহেব, এর বাইরে যদি আপনি তারেক রহমান সরকারের মন্ত্রীগুলো দেখেন, আপনি বুঝবেন যে এদের কত দৈন্যদশা। দেখেন, আমি নিজে কত গালাগালি করি আওয়ামী লীগ সরকারকে, বলি যে এই অদক্ষতা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা যদি ভালোভাবে দেখি, আওয়ামী লীগ সরকারের সবচেয়ে অদক্ষ মন্ত্রীটাও এখন দেখা যাচ্ছে যে, আমি কি একটু লম্বা করে ফেলছি, বাট সময় দিলে আমি একটা প্রশ্নের ওই জায়গায় আসবো। তারেক রহমান সরকারের মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সবচেয়ে অদক্ষ মন্ত্রীটাও এখন দেখা যাচ্ছে যে তারেক রহমান সরকারের সবচেয়ে দক্ষ মন্ত্রীটার চেয়ে ভালো ছিল বিভিন্ন দিক থেকে। এই ধরনের একটা অবস্থায় তারেক রহমান সরকার চালাচ্ছেন। এই অবস্থায় আপনার যখন একটা সরকার এতটা দুর্বল থাকে, এবং সেই সরকার, তারা তো সব জানে, আপনার চীন বলুন, আমেরিকা বলুন, আমেরিকা একটু বর্তমানে সারা বিশ্বে তাদের প্রজ্ঞার দিক থেকে ঘাটতি আছে, আপনার স্টাডি করার ক্ষেত্রে ঘাটতি আছে, ওরা অত গভীরে যায় না, চীন কিন্তু অনেক গভীরে যায়। তারপরেও এই জিনিসগুলো খুবই সহজ সরল। এই যে আপনি ইলেকশন বলেন, ইলেকশন যেটা হলো 50% বাংলাদেশের, আমরা ধরে নিতে পারি জনগণ কিন্তু এই ইলেকটোরাল প্রসেসের বাইরে ছিল, আমরা সবাই কিন্তু এই প্রসেসটার বাইরে ছিলাম। এই অবস্থায় একটা সরকারের প্রথম হলো যে বলিষ্ঠ পার্সোনালিটি নাই, অর্থাৎ শেখ হাসিনার যে আপনার একেবারে শক্তিমান একটা পার্সোনালিটি ছিল, সেটা তারেক রহমান সরকারের নাই। আবার তারেক রহমানও, আমি এটা প্রশংসার দৃষ্টিতে বলছি, উনি নিজেও কিন্তু অত্যন্ত হাম্বল একটা লুক দিচ্ছেন। ওনার যত ক্রোধ ঘৃণা ভেতরে আছে, এটা কিন্তু দেখবেন আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগ সম্পর্কে উনি গালিগালাজ করে না, কিন্তু কথা বলার সময় বোঝা যায় যে উনি কতটা ঘৃণা করেন আওয়ামী লীগকে। কিন্তু আদারওয়াইজ হি ইজ লাইক এ নাইস গাই, হাম্বল, আপনার মানে এক ধরনের নরম প্রকৃতির মানুষ হিসাবে উনি অন্তত দেখাচ্ছেন। এইটা কিন্তু সরাসরি চীনারাও দেখছে, মার্কিনীরাও দেখছে, ভারতীয়রাও দেখছে। সবাই জানে যে এই রকম একটা সরকার, যে 50%, যার সাথে বাংলাদেশের 50% মানুষ নাই, যার সাথে আওয়ামী লীগের মতো সবচেয়ে শক্তিশালী দলটা নাই, যেটা ভারতে আছে সবসময়। আপনার যত রাজনৈতিক বিরোধিতা থাকুক, ভারত রাষ্ট্রের ক্ষেত্রে তাদের প্রধান প্রধান দলগুলো কিন্তু এক, কংগ্রেস, বিজেপি ইত্যাদি। সেটা বাংলাদেশে আমরা করতে পারিনি। এরকম অবস্থা যদি করতে না পারেন, তাহলে কিন্তু সবাই আওয়ামী লীগকে সবচেয়ে শক্তিশালী ভাববে। ফলে এই সব সার্কামস্টেন্সে তারা দেখছে যে তারেক রহমানের সরকার অত্যন্ত দুর্বল, এবং দুর্বল যদি হয়, আপনার আন্তর্জাতিক ক্ষেত্রটাই, এখানে কিন্তু আপনার কোনো মানবিকতা নেই, এখানে আপনার ভালো কেউ দেখবে না। এইটা একটা ক্ষেত্র। আপনি যদি মনে করেন আমরা একটা গ্রামে বসবাস করি, আজকে ঝগড়া করি, কালকে ঘৃণা করি, পরশু একজন মারা যাচ্ছে, আবার কিন্তু এগিয়ে যাই, হ্যাঁ, এখানে ঘৃণা, ক্রোধ, ভালোবাসা একসাথে প্রকাশ পায়। আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এটা একদম নাই, সেখানে হলো স্বার্থ স্বার্থ স্বার্থ। অর্থাৎ তারেক রহমান 2 দিন পরে গুলি খেয়ে মরবেন, না জঙ্গিদের আঘাতে মরবেন, না জনতার, নাকি তিনি সফল হবেন, এইগুলোর ব্যাপারে কারো কোনো আপনার সেটা তাদের অগ্রগণ্য বিষয় না। বিষয় কিন্তু তারাও চাইবে, অর্থাৎ তাদের প্রথম হলো যে তারেক রহমান থেকে স্বার্থ উদ্ধার করা।
এই স্বার্থ উদ্ধারে কিন্তু আপনার দুটো জিনিস কিন্তু এখানে বিপরীত মুখে দাঁড়িয়ে আছে। তারেক রহমান চীনের কাছে গেছেন অর্থের জন্য, আবার মার্কিনীদের কাছে উনি কিন্তু মানসিকভাবে প্রোটেকশন চান। দুটো পরিপূর্ণভাবে সাংঘর্ষিক, এবং এই সংঘর্ষ আপনি যে ডট মিলাতে বললেন, এই সংঘর্ষেরই অধীন আপনি যা কিছু দেখবেন। সেরহিও গোর বাংলাদেশে এসে যা কিছু আলোচনা করবে সেটা কিন্তু এই 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 অংশেই থাকবে, যে সেও কিন্তু দাবি করবে। এরা তো বলেই দিয়েছে, আপনি দেখেন নাই ওই যে রাষ্ট্রদূত বের হয়ে বলছিল না খলিল সাহেবের অফিস থেকে, যে আমেরিকার উপর বাজি রাখলে কেউ কিন্তু হারে না। তার মানে কি, যে তোমরা এককভাবে এখন আমেরিকার উপর নির্ভরশীল হয়ে যাও সবকিছুর জন্য। কিন্তু আবার আমেরিকানরা তো টাকা নাই, টাকা দিতে পারে না। তারেক রহমান যদি যদি আমেরিকানরা টাকা সহ আসতে পারতো, তাহলে তারেক রহমান সাহেবের একদিকে আসার একটা নিরাপদ জায়গা ছিল। কিন্তু এখন ওনার সরকার চালাইতে হলে আপনি জানেন অলমোস্ট 9.5 লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছে, যেখানে আপনার 2-2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি, এবং এটা নাকি বিদেশি ঋণ থেকে আপনার মানে আনতে হবে। সেই বিদেশি ঋণ কোথায়? আইএমএফ গেল, আমরা তো আর খবর দেখলাম না যে আইএমএফ কোনো ঋণ টিন দিয়েছে কিনা। আর আইএমএফ তো এত বড় ঋণ দেয় না। এই যে সব দিক থেকে আপনার অর্থ সংকটে আছে এই তারেক রহমানের সরকার। ফলে এখন অর্থ দেওয়ার জন্য তো আছে আপনার এই চীনের কাছে অর্থ দেওয়ার মতো সক্ষমতা আছে। এখন অর্থ যদি দিতে যায়, এই যে আপনি যেটা বললেন যে এই যে তারা সাহস করে বলেই ফেলছে যে আমাদের কিন্তু এই করিডোরের কাজ চলছে, এটা কিন্তু একেবারে আপনার সুস্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা, এটা তারেক রহমানকে ইঙ্গিত করে বলা নয়। ফলে যেটা হয়ে গেছে, তারেক রহমান সরকার কিভাবে তিনি এই টানাপোড়েন থেকে রক্ষা পাবেন। এখানে আবার বলি, দেখেন আমরা এমনকি 2024 পর্যন্ত আমরা যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচক ছিলাম অর্থাৎ পররাষ্ট্রনীতিতে, এই যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেই সরকারের মার্কিনীদের সাথে কূটনীতিটা আরো দক্ষ হওয়া দরকার ছিল, এখনো সেটা মনে করি। কিন্তু সার্বিকভাবে আমি যেটা দেখি যে যত দিন যাচ্ছে এবং তারেক রহমান যত বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন, যত এই টানাপোড়েন আসছে, যত ডট সৃষ্টি হচ্ছে মানুষের মনে, আপনি যেটা বললেন, তত আমি দেখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা, যে উনি যেভাবে পররাষ্ট্রনীতি মেনটেন করার দিকে ছিলেন, সেটাই ছিল বাংলাদেশের জন্য কিন্তু একমাত্র আপনার নিরাপদ পথ। এবং তারেক রহমানরা যেটা করছেন, এটা কিন্তু আপনার একটা হলো যে মানে সংকটের পথ, এবং তার জন্য হলো যে আপনার ভয়ের একটা পথ। এখন এই সরকারটা, তারেক রহমানের সরকার, অহংকারের জন্য আওয়ামী লীগের সাথে সন্ধি না করতে পারে, কিন্তু বিদেশিদের কাছে কিন্তু তার নিরাপত্তা, তার এক্সিট, তার ভবিষ্যৎ সবকিছু উনি বন্ধক দিয়ে রাখছেন। এখন এখান থেকে উনি কিভাবে বের হয়ে আসবেন, এইটা আর কি আমরা খুব আগ্রহ ভরে আমরা সবাই দেখার জন্য অপেক্ষা করব।